আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমরা ইউনিট 6 এর লেসন 3 এর বি, ইউনিট 6 এর লেসন 3 এর বি দ্য মালদ্বীপস এই রাষ্ট্র সম্বন্ধে আমরা পড়ব। চলো সময় নষ্ট না করে আমরা ভোকাবুলারিতে চলে যাই। সবসময় আমরা যে কাজটা করে থাকি ভোকাবুলারি আগে পড়াই, আজকেও আমরা মূলত ভোকাবুলারিটা আগে শেষ করব। ঠিক আছে? ওকে, লেট মি স্টার্ট। অ্যাবলিশ, অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বিলোপ করা, লোপ করা, মানে এক কথা কমিয়ে দেয়া। হ্যাঁ, টু এন্ড অফিসিয়ালি, এক কথা শেষ করে দেয়া। হ্যাঁ, আমরা যখন কোনো কিছুকে শেষ করে দিই তখন সেটাকে এলিমিনেট বা বাদ দেয়া বলা হয়। আমরা যখন কোনো কিছু বাদ দিব সেটাকে বলা হবে হচ্ছে এলিমিনেট করা, আর ওইটাকে যখন আমরা কি করব, বাদ দেওয়ার বিপরীত হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করা, বাদ দেয়া, সৃষ্টি করা, বাদ দেয়া। আমরা এখানে এলিমিনেট কথাটা মনে রাখবে। তোমাদের সবসময় যেটা বলি যে এখানে যেহেতু ভার্ব আছে, এটার সিনোনিমও ভার্ব হবে, এটার অ্যান্টোনিমও কিন্তু ভার্বই হবে। ঠিক আছে? ভার্বের পরিবর্তে আমরা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। অ্যাজিউম শব্দের অর্থ হচ্ছে পরিগ্রহ করা, টু বিগিন টু হ্যাভ এ পার্টিকুলার কোয়ালিটি অর অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, নিজের মধ্যে ধারণ করা। হ্যাঁ, এখানে পরিগ্রহ করা শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যে কি করা, নিজের মধ্যে ধারণ করা। টেক মানে হচ্ছে ধারণ করা, টেক মানে হচ্ছে গ্রহণ করা। পরিগ্রহ শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা বুঝায়। আর আমরা যখন কোনো কিছু গ্রহণ না করি, বাদ দিই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রিজেক্ট করা। রাইট? আমরা কোনো কিছু রিজেক্ট করি আর কোনো কিছু অ্যাজিউম করি। ঠিক আছে? ওকে, অ্যাটল। অ্যাটল শব্দের অর্থ কি? উপহ্রদের চারদিকে গোলাকার প্রবাল দ্বীপকে বোঝাচ্ছে। উপহ্রদ, হ্রদের চারদিকে প্রবাল দ্বীপ। হ্যাঁ, হ্রদের চারদিকে গোলাকার, তাহলে অ্যাটল শব্দের অর্থ হচ্ছে গোলাকার প্রবাল দ্বীপ। এটা কিন্তু সার্কেল, হ্যাঁ, সার্কুলার হবে, এটা কিন্তু গোলাকার হবে। ঠিক আছে? গোলাকার প্রবাল দ্বীপ। ওকে, অ্যান আইল্যান্ড মেড অফ কোরাল অ্যারাউন্ড আ লেক। এটা অবশ্যই একটি আইল্যান্ড হবে। ঠিক আছে? তাহলে অ্যাটল শব্দের অর্থ হচ্ছে অবশ্যই এটি একটি আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, যাকে আমরা কোরাল আইল্যান্ড বলবো। কোরাল আইল্যান্ড। অ্যাটল শব্দের অর্থ হচ্ছে কোরাল আইল্যান্ড, এটার কোনো অ্যান্টোনিম নেই। রাইট? ক্লোজলি, ক্লোজলি, ক্লোজ হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হলে হয়ে যায় অ্যাডভার্ব। এখানে ক্লোজলি শব্দের অর্থ, ক্লোজলি শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠভাবে, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। নট ফার অ্যাওয়ে, খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। তাহলে কি হবে? অবশ্যই নিয়ার বাই বা কাছে। ডিস্টেন্ট, ডিস্টেন্ট মানে কি? দূরে। ঠিক আছে? ডিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে দূরে, অ্যাডভার্ব হিসেবে ডিস্টেন্ট। আর যখন আমি নাউন হিসেবে কাজ করবে, তখন এটাকে ফাংশন অনুসারে যখন নাউন হবে তখন সেটাকে বলা হবে ডিস্টেন্স। রাইট? সেটা হয়ে যাবে ডিস্টেন্স। ওকে, ক্লাস্টার। ক্লাস্টার শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, গুচ্ছবদ্ধ হওয়া। ঠিক আছে? রসুনের মতো, যেমন রসুনের সব মানে কি হয়, রসুন চারদিক দিকে যেমনই থাক, শেষের অংশটুকু সবাই একসঙ্গে থাকে না, ঠিক সেরকম ক্লাস্টার শব্দের অর্থ হচ্ছে গুচ্ছবদ্ধ হওয়া, একত্রে থাকা। এই যে টু কাম টুগেদার ইন আ স্মল গ্রুপ, মানে ছোট্ট ছোট্ট দলে একত্রিত হওয়া। হোক ছোট দল, বাট একত্রিত হওয়া। টুগেদার মানে হচ্ছে একত্রিত হওয়া। গ্যাদার মানে কি? গ্যাদার শব্দের অর্থ হচ্ছে জড়ো করা, একসাথে হওয়া। আর স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে আলাদা করে দেয়া। স্ক্যাটার, স্ক্যাটারের মধ্যে হচ্ছে আমরা শ্যাটার শব্দের সাথে অনেকটা মিল রাখতে পারি। শ্যাটার মানে কি? একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া, তার মানে কি? আলাদা করে দেয়া। স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে আলাদা করে দেয়া। আর গ্যাদার মানে হচ্ছে অর্জন করা, একসাথে রাখা, একসাথে নিয়ে আসা। ক্লাস্টার শব্দের অর্থ হচ্ছে গুচ্ছবদ্ধ করা বা একসাথে নিয়ে আসা। কনকুয়ার, কনকুয়ার শব্দের অর্থ হচ্ছে জয় করা, কনকুয়ার শব্দের অর্থ হচ্ছে জয় করা। ক্যাপচার মানে হচ্ছে নিজের মধ্যে ধারণ করা, অবশ্যই নিজে অর্জন করা বোঝায়। আমরা এটাকে অবটেইন ব্যবহার করতে পারি। টু টেক কন্ট্রোল অফ এ কান্ট্রি বাই ফোর্স, মানে শক্তির মাধ্যমে একটি দেশকে জয় করা বোঝাচ্ছে। ঠিক আছে? উইন, এই যে উইন, উইন শব্দের অর্থ হচ্ছে জয় করা। তাহলে এখানে কনকোয়ার শব্দটা কী হিসেবে ব্যবহৃত হয়? কোনো একটি রাজ্য বা কোনো একটি রাষ্ট্র। রাইট? কোনো একটি রাজ্য, কোনো একটি কিংডম অথবা কোনো একটি কান্ট্রি আমরা যদি, বা কোনো একটি স্টেট আমরা যদি কী করি? জয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কনকোয়ার। কন্টিনিউ, কন্টিনিউ শব্দের অর্থ চলতে থাকা। টু কিপ ডুইং সামথিং উইদাউট স্টপিং, না থেমে কোনো কিছু করতে থাকা। তাহলে এইখানে হবে হচ্ছে কন্টিনিউ। প্রসিড, প্রসিড মানে হচ্ছে করতে থাকা। হ্যাঁ, আমরা বলি না কিপ কন্টিনিউ, করতে থাকো, আমরা এক কথায় বলতে পারি হচ্ছে প্রসিড। প্রসিড শব্দের অর্থ করতে থাকো। আর কোনো কিছু হুট করে থামিয়ে দেওয়া হচ্ছে স্টপ, মানে হচ্ছে বন্ধ করে দেয়া। কনভার্ট শব্দের অর্থ পরিবর্তন করা, রূপান্তরিত করা, এক চেহারা থেকে অন্য চেহারায় নিয়ে আসা। চেঞ্জ সামথিংস ক্যারেক্টার, কোনো কিছুর চরিত্র বা কোনো কিছুর কাজের ধরন পাল্টে দেয়া। চেঞ্জ বলা যায়, যাকে আমরা ট্রান্সফার বলি। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে হচ্ছে পরিবর্তন করা। আর পরিবর্তন না করে আগের অবস্থায় রাখা, এটা হচ্ছে অ্যান্টোনিম। কিপ মানে রাখা, প্রিজার্ভ মানে সংরক্ষিত করা, মানে এটার পরিবর্তন না করা। ঠিক আছে? কোরাল শব্দের অর্থ হচ্ছে প্রবাল। হ্যাঁ, প্রবাল, এটা হচ্ছে মেরিন অর্গানিজম। দ্যাট মিনস এটা হচ্ছে একটি এমন একটি উপাদান যেটি হচ্ছে আমরা সমুদ্রে পাই। কোরাল হচ্ছে সমুদ্রে সৃষ্টি হয়। কোরাল শব্দ, কোরালটি কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়।
ঠিক আছে, এটা হচ্ছে রিফ ম্যাটেরিয়াল, এটা সামুদ্রিক একটা উপাদান, সামুদ্রিক একটি উপাদান, এখানে কোনো অ্যান্টোনিম আমরা পাবো না। অপারেট শব্দের অর্থ হচ্ছে চালানো, এটা ভার্ব হিসেবে বসছে, অবশ্যই আমরা যেটা সিনোনিম বানাবো সেটাও অবশ্যই ভার্ব, আবার অ্যাডজেক্টিভও ভার্ব হবে। তাহলে এখানে চালানো, রান মানে চালানো, কন্ডাক্ট মানে কি, কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা, কন্ডাক্ট, হ্যাঁ, পরিচালনা করা, ঠিক আছে, ভার্ব হিসেবে। আর অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে দেয়া, কোনো কিছু পরিচালনা করা মানে কি নিজের অধীনে রাখা, কন্ট্রোল করা, ঠিক আছে। আর যখনই আমি ছেড়ে দিব, নিজের অধীনে রাখবো না, তখন সেটা হয়ে যাবে হচ্ছে স্টপ মানে বন্ধ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, হ্যাঁ, অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। টু অ্যাক্ট ইফেক্টিভলি, সঠিকভাবে কাজ করা বোঝায়, সঠিকভাবে কাজ করা বোঝায়। এরপরে দেখো রিফ মানে শৈলশিরা, আন্ডার ওয়াটার রিজ, শৈলশিরা বলা হয়, শৈলশিরা। আচ্ছা, একে রিজ, জাস্ট রিজ অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে। রুল শব্দের অর্থ হচ্ছে শাসন করা, দেখো এখানে ভার্ব হিসেবে বসে। টু কন্ট্রোল অর হ্যাভ অথরিটি, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে আনা, হ্যাভ অথরিটি মানে নিজের অধিকার প্রতিষ্ঠা করা। ওভার এ কান্ট্রি, একটি দেশের উপরে, একটি স্টেটের উপরে, তাই না, একটি কিংডমের উপরে আমরা মূলত রুল করি বা শাসন করি, এটাকে গভর্ন, আমরা গভর্ন। আর যে গভর্ন মানে হচ্ছে শাসন করা, আর যে গভর্ন করে তাকে বলা হয় হচ্ছে গভর্নর, গভর্নর, রাইট। তাহলে এখান থেকে আমরা ভার্ব থেকে আমরা নাউন ফর্মে যেতে পারি। এই যে সাবমিট, শাসন করা, সাবমিট মানে কি, সাবমিট শব্দের অর্থ হচ্ছে মেনে চলা, সাবমিট শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। আমরা বলি না হোমওয়ার্ক সাবমিট করে দাও, এই সাবমিট করা মানে আমি তোমাকে যা যা বললাম সেগুলো মেনে কাজগুলো করে দেয়া, এটাকে বলা হয় সাবমিট। তাহলে সাবমিট মানে হচ্ছে কারো কথা শোনা, হ্যাঁ, কারো কথা শোনা। আমরা অবেইদকে দেখতে পাচ্ছি, অবে মানে মেনে চলা না, কারো কথা শোনা, ঠিক আছে। সাবমিট আর রুল হচ্ছে পরস্পর বিপরীত, এখানে সাবমিটটাকে খুব সুন্দরভাবে মনে রাখবে, সাবমিট, গভর্ন আর হচ্ছে রুল, তোমাদের পরীক্ষায় আসার মতো বিষয়। সেটেলার, সেটেলার শব্দের অর্থ হচ্ছে বসতি স্থাপনকারী, এ পার্সন হু সেটেলস ইন এ নিউ কান্ট্রি মানে এক দেশ থেকে এসে অন্য দেশে এসে থাকা। যে আমরা কোলোনিস্ট পড়েছিলাম না, কোলোনিস্ট আমার ক্লাসে দেখেছো না, ভিডিও ক্লাসে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ, কোলোনিজম ঔপনিবেশিক শাসন বুঝিয়েছিলাম। সেখানে কোলোনিস্ট কারা, যারা অন্য জায়গা থেকে এসে না একটা দেশে থাকে, নিজের দেশ না অন্য দেশে এসে থাকে, তারা হচ্ছে কোলোনিস্ট, ঠিক আছে। এখানে সেটেলার, ঠিক আছে। আর এখানে ন্যাটিভ, ন্যাটিভ শব্দের অর্থ হচ্ছে যেটা তোমার নিজস্ব, ন্যাটিভ। যেমন ধরো তোমার বাসা যদি হয় পটুয়াখালী, তাহলে তুমি হচ্ছে পটুয়াখালীর নির্দিষ্ট একটা, তো ওইটা হচ্ছে তোমার ন্যাটিভ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এরপরে সুলতানেট, সুলতানেট শব্দের অর্থ হচ্ছে সুলতানের পদমর্যাদা বা শাসনামল বা হচ্ছে রাজা বোঝায়, হ্যাঁ। অ্যান এরিয়া অফ ল্যান্ড, এটি এমন একটি জায়গাকে বোঝাচ্ছে, এখানে সুলতানেট শব্দের অর্থ জায়গাকে বোঝাচ্ছে বা প্লেসকে বোঝাচ্ছে, হ্যাঁ, রাজ্যকে বোঝাচ্ছে, প্লেসকে বোঝাচ্ছে, এক কথায় বলতে গেলে এরিয়াকে বোঝাচ্ছে। দ্যাট ইজ রুলড, যেটি মূলত শাসিত হয়, ওভার বাই এ, রুলড ওভার, রুলড ওভার মানে হচ্ছে শাসিত হওয়া, বাই এ সুলতান, একজন রাজা বা একজন সুলতান যে জায়গাটুকুকে শাসন করেন সেই জায়গাটুকুকে বলা হয় সুলতানেট, সুলতানেট, ঠিক আছে। এখানে আমরা কিংডম বলতে পারি, কিংডম মানে হচ্ছে রাজ্য, ওই রাজ্য বলতে কতটুকু সার্কেল মানে কতটুকু জায়গা জুড়ে, সীমানা বা বাউন্ডারির ভেতরে থাকা জায়গাকে বোঝায়। আমরা রিপাবলিককে দেখতে পাচ্ছি, রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র, হ্যাঁ, রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। এখানে আমরা রিপাবলিক কথাটা আসছে কিন্তু এই যে তোমার রাজার বিপরীত অর্থে, প্লেস অর্থে আসেনি, এটা আসছে হলো রাজার বিপরীত অর্থে। আসলে প্লেসের কোনো অ্যান্টোনিম হয় না, আমরা যদি সুলতানের দ্বারা রাজা বুঝাই তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রিপাবলিক, রিপাবলিক মানে হচ্ছে গণতন্ত্র, যেখানে রাজার শাসন চলে না সেখানে গণতন্ত্র চলে। যেমন আমাদের দেশ, এখানে কোনো রাজার শাসন চলে না, এখানে গণতন্ত্র চলে, জনগণের কথাই হচ্ছে শেষ কথা। এখানে এমিশন, এমিশন শব্দের অর্থ হচ্ছে নির্গতকরণ বা নির্গমন। এই যে লাস্টে SION আছে না, SION, যেখানে SION, TION, CY, SY, হ্যাঁ, এগুলো থাকলে আমরা সাধারণত নাউন হিসেবে এগুলোকে ব্যবহার করি। এমিশন মানে হচ্ছে নির্গমন, নির্গমন বা নির্গতকরণ। লেটিং সামথিং আউট, কোনো কিছু বের হতে দেয়া। রিলিজড এনার্জি, বিশেষ করে শক্তি বের হতে দেয়া। ডিসচার্জ, এই যে ডিসচার্জিং, এখানে নাউন হিসেবে বসছে, এজন্য এখানেও নাউন করতে হবে। আর আমরা জানি কোনো একটা ভার্বকে যদি আমরা নাউন করতে চাই আমাদেরকে হয় সেটাকে ইনফিনিটিভ করতে হবে, আর না হলে সেটাকে কি করতে হবে, ভার্বের আইএনজি করে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল বানাতে হবে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল দেয়া আছে, এটা দ্বারা বোঝাচ্ছে নির্গত করা। আর ইনহেলিং মানে ইনহেল, আমরা পড়েছিলাম না উদ্ভিদের ক্ষেত্রে, ইনহেল এক্সহেল, ইনহেল মানে ভেতরে প্রবেশ করানো, এক্সহেল মানে হচ্ছে বের করে দেয়া, এটা সাধারণত বাতাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে ইনহেল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, আর ডিসচার্জ মানে হচ্ছে ছেড়ে দেয়া। তাহলে এখানে ডিসচার্জিং আছে না, এখানে রিলিজিং দিলেও কিন্তু হবে। তোমরা যদি এখানে ডিসচার্জিংয়ের পরিবর্তে কেউ যদি বলো যে স্যার আমি এখানে রিলিজিং ব্যবহার করব, রিলিজ দিলে ভুল হবে, SING, রিলিজিং, ঠিক আছে, রিলিজিং দিলেও
কারেক্ট হবে, রিলিজ দিলে সেটা ভুল হবে। আর ইনহেলিং মানে হচ্ছে ভেতরে প্রবেশ করানো। হেভেনলি, হেভেনলি শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, তাই না? হেভেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করি? হেল ব্যবহার করি, তাই না? আচ্ছা, এখন হেললি বলা যায় না আসলে, এখানে কি বলেছে দেখো, রিসেম্বলিং অর বিফিটিং হেভেন, অনেকটা স্বর্গের মতো, স্বর্গের মতো। এটা আসলে কিন্তু সিমিলার, হ্যাঁ সিমিলি হিসেবে ব্যবহৃত হয়, সিমিলি হিসেবে ব্যবহৃত হয়, সুখকে বোঝায় এটাকে, এটা দ্বারা সুখকে বোঝায়, এটা হচ্ছে সিমিলি, এটা কখনো মেটাফোর না। এটা অ্যাঞ্জেলিক বোঝায়, ফেরেস্তার মতো, ব্লিসফুল মানে আশীর্বাদপূর্ণ, অফুল মানে ত্রুটিপূর্ণ, ডিসঅ্যাগ্রিফুল মানে যেটার প্রতি সন্তুষ্টি আসে না। একটা হচ্ছে কি স্বর্গীয় বা সন্তুষ্টপূর্ণ, সন্তুষ্ট, সন্তুষ্টপূর্ণ মানে যেটা দেখলে তোমার মধ্যে সন্তুষ্টি আসবে। আর একটা হচ্ছে আউফুল, আউফুল, আউফুল শব্দের অর্থ হচ্ছে যেটা দেখলে তোমার রাগ হবে, হ্যাঁ ঘৃণা আসবে, বিরক্তি আসবে, বোরিং আসলে এরকম। এখানে তুমি যদি বোরিং দিতে চাও বোরিংও হবে, তুমি যদি এখানে দাও বোরিং, BORING হবে বোরিং, যেটা দেখে তোমার বিরক্তি আসে সেটা হচ্ছে বোরিং। হাইলাইট মানে উল্লেখ করা, গুরুত্ব দেয়া, হাইলাইট শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা, গুরুত্ব দেয়া। আচ্ছা, তাহলে এইখানে কি বলেছে? ইমফেসাইজিং সামথিং, ইমফেসাইজ মানে জোর দেয়া, গুরুত্ব দেয়া, ইমফেসাইজিং মানে জোর দেয়া বা গুরুত্ব দেয়া। এখানে সিনোনিম হিসেবে আমরা ইমফেসাইজকে ব্যবহার করছি। এই যেখানে হাইলাইট হচ্ছে ভার্ব, এখানে ইমফেসাইজ SIJT, যেখানে জেটি থাকবে সেটা ভার্ব হিসেবে ব্যবহার করবে, হ্যাঁ SIJT, ইমফেসাইজ গুরুত্ব প্রদান করা, জোর দেয়া। সবসময় মনে রাখবে ইমফেসাইজের পরে মূলত প্রিপজিশন অন বসে। আর এখানে ইগনোর করা, অবহেলা করো, ইগনোর। এখানে তুমি আরেকটা বিষয় মনে রাখতে পারো, ইগনোর করার আরেকটা সিনোনিম আমি অনেকবার তোমাদের শিখিয়েছি, সেটা হচ্ছে ওভারলুক। ওভারলুক শব্দের অর্থ দেখেও না দেখা বুঝায়। হোল্ড মানে হচ্ছে অনুষ্ঠান করা, অনুষ্ঠান করে দেখানো, ধারণ করা, সম্পন্ন করা। এটা কি সম্পন্ন করা বা রাখা বোঝায়। টু হ্যাভ এ মিটিং, একটি অনুষ্ঠান রাখা, কম্পিটিশন কোনো প্রতিযোগিতা রাখা, বা এক কথা অনুষ্ঠান করে দেখানো, অনুষ্ঠান করে দেখানো। আচ্ছা, আর অর্গানাইজ মানে এই যে এখানে অর্গানাইজ মানে ব্যবস্থা করা, হ্যাঁ যার আয়োজন করা, এক কথা তুমি আয়োজন করতে পারো। হোল্ড শব্দের অর্থ হচ্ছে আয়োজন, আয়োজন করা। অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা, কন্ডাক্ট মানে হচ্ছে এখানে ব্যবস্থা করা, আর পোস্টপন মানে হচ্ছে বাতিল করা, কোনো কিছু করে দেখানো আর কোনো কিছু বাতিল করে দেয়া, ক্যান্সেল করে দেয়া, পোস্টপন করে দেয়া। ঠিক আছে, এখানে তুমি ব্যবহার করতে পারো, পোস্টপনটা বেশি ইম্পর্টেন্ট এখানে। আর তারপরে আছে আইডিলিক শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত পল্লী প্রকৃতি সদৃশ, যেখানে হচ্ছে গ্রামের পরিবেশটাকে বেশি সুন্দরভাবে প্রকাশ করে। সেরেনলি প্রশান্ত বোঝায়, বিউটিফুল অ্যান্ড হ্যাপি, যেখানে অবশ্যই সৌন্দর্য থাকবে এবং সুখ থাকবে। সেরেনলি প্রচণ্ড পরিমাণ কি মানে ওইখানে প্রচণ্ড শান্তি যেখানে বিরাজ করবে সেটাকে বলা হয় হচ্ছে আইডিলিক। পিচফুল বোঝায় শান্তিপূর্ণ। ইমপারফেক্ট, এখানে পারফেক্টও ব্যবহার করা যায়, কিন্তু এখানে আমরা কিন্তু চাইলে পারফেক্টও ব্যবহার করতে পারি। এই যে ইমপারফেক্ট দিয়েছে না, এখানে আমরা এইখানে পারফেক্ট ব্যবহার করতে পারি আমরা, এই যে এখানে পারফেক্ট, নাইস টু লুক এরকম। ঠিক আছে, লেগুন, লেগুন শব্দের অর্থ হচ্ছে উপহ্রদ বোঝায়। উপহ্রদ মানে খুব বেশি গভীর না কিন্তু লবণাক্ত জল পাওয়া যায় যেখানে, এটাকে বলা হয় হচ্ছে লেগুন। পার্টলি এনক্লোজড এরিয়া অফ সি ওয়াটার, হ্যাঁ এনক্লোজড মানে সীমাবদ্ধ এলাকা, সীমাবদ্ধ এলাকা, সীমাবদ্ধ এলাকা বলতে সমুদ্রের পানির থেকে মানে কিছুটা দূরে বা কাছে অবস্থিত কিন্তু চারদিকে ঘেরা, খুব বেশি গভীরতা থাকবে না, পানি হবে লবণাক্ত, সেটাকে বলা হবে উপহ্রদ, এটাকে লেক বলা হয়। ঠিক আছে, লেগুন আর লেক প্রায় কাছাকাছি শব্দ। লাক্সারিয়াস এটা বিলাসী বোঝায়, হ্যাঁ লাক্সারি লাইফ আমরা অনেক সময় চাই না, লাক্সারি লাইফে লিড করার জন্য, ক্যারেক্টারাইজড বাই লাক্সারি মানে এখানে মূলত বিলাস বহুল আচরণ প্রকাশ পায়, বিলাসী। আর যেখানে ডিলাক্স বলা হয় এটাকে, অনেক জায়গায় ডিলিউক্স বলে, অনেকে ডিলাক্স বলে, ডিলাক্স শব্দেই বেশি ব্যবহার করা হয়। গর্জিয়াস যেটাকে বলা হয়। আর মোডেস্ট মানে হচ্ছে ভদ্র, হ্যাঁ পোর অনেক সময় ব্যবহার, এই পোর মানে গরিব বুঝায় নাকি, অনেক কিছু ক্ষেত্রে গরিব বুঝায়, মানে হচ্ছে নিতান্তই নিরীহ মানুষ বুঝায়, নিরীহ, এরকম নিরীহ অর্থে আমরা মূলত পোরকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে আমরা প্লিজেন্ট আছে, প্লিজেন্ট শব্দের অর্থ হচ্ছে চমৎকার বা মনোরম, হ্যাঁ মনোরম মানে কি মনকে প্রশান্তি দেয় এমন, মনোরম। আমরা এখানে এনজয়েবল আনন্দদায়ক, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, আমরা অ্যাট্রাকটিভকে এখানে ব্যবহার করতে পারি, এনজয়েবলকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর আনপ্লিজেন্ট বা আনঅ্যাট্রাকটিভ, আনপ্লিজেন্ট আনঅ্যাট্রাকটিভ দুইটাই ব্যবহার করা যায়। এখানে কিন্তু তুমি এই যে অফুলটাও দিতে পারো, উপরে আমরা অফুল পড়লাম না, অফুল বোরিং, দুইটাও কিন্তু এই দুইটাও ব্যবহার করতে পারো। প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, আমরা বলি না প্রেডিক্ট করা, প্রেডিক্ট করা শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যতের একটা
ধারণা দেওয়া যে ভবিষ্যতে কি ঘটতে পারে, প্রেডিক্ট করা, ভবিষ্যৎবাণী, প্রেডিকশনে যে TION আছে এটা অবশ্যই নাউন। প্রেডিকশন। স্টেটমেন্ট মানে হচ্ছে মানে এক কথা উক্তি বা কথা, অ্যাবাউট ফিউচার ভবিষ্যৎ সম্বন্ধে যেটা কথা সেটাই হচ্ছে প্রেডিকশন। এটা প্রবাবিলিটি শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্যতা। তাহলে ভবিষ্যতের যে কথাটা বললাম সেটা কি সম্ভাব্যতা, তাই না? এটা কিন্তু মানে একদম চিরন্তনভাবে মিলবে বিষয়টা এরকম না, জাস্ট ধারণা করা। আমরা যারা ক্রিকেট ম্যাচ দেখি না যে রানের মানে হয়তো ইকোনমি দেখছি যে এত রান হতে পারে, আমি আইডিয়া করলাম, লাস্টে গিয়ে দেখা গেল ওই রানই হয়েছে। তো এখন এটা কি মানে সবসময় যে সত্য হবে তা তো না, কিছু ক্ষেত্রে হয়তো মিলবে, বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না। তাহলে আমি যে মিললে সেটাকে প্রেডিকশন বলা হবে তা না, আমি যে ধারণাটা করলাম সেটা মিলুক বা না মিলুক, আমি যে বলেছিলাম সেটাই হচ্ছে প্রেডিকশন। প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা, আনপ্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী নয় যেটা, সেটা হচ্ছে আনপ্রেডিকশন। পারচেজ মানে কেনা, এই যে ক্রয় করা, এটা মনে রাখবে, পারচেজ মানে ক্রয় করা, টু বাই সামথিং। এখানে টু বাই সামথিং কোনো কিছু ক্রয় করা বোঝায়, এখানে বাই, হ্যাঁ, এটার বিপরীত হচ্ছে সেল। বায়ার আর সেলার, বায়ার মানে হচ্ছে যে কিনে, আর সেলার মানে হচ্ছে যে বিক্রি করে। এখানে র্যাঙ্ক আমরা বলি, র্যাঙ্ক মানে হচ্ছে শ্রেণী বিন্যস্ত করা, হ্যাঁ, মানে লিস্টটাকে বোঝায় আর কি। র্যাঙ্ক মানে হচ্ছে শ্রেণী বিন্যস্ত করা। টু গিভ সামবডি অর সামথিং এ পার্টিকুলার পজিশন, কাউকে অবস্থান দান করা, কাউকে কি দেয়া, টু গিভ পজিশন, কাউকে অবস্থান দান করা। এখানে গ্রেড বলা যায়, ক্লাসিফাই, এই যে ক্লাসিফাই মানে হচ্ছে শ্রেণী বিন্যস্ত করা, এটার কোনো অ্যান্টোনিম নেই। তারপরে রিক্রিয়েশন অর্থ বিনোদন, এটা মুখস্থ রাখবা। ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন। ডুইং থিংস ফর এনজয়মেন্ট, আনন্দের জন্য আমরা যেটা করে থাকি, ঠিক আছে? যেমন অ্যামিউজমেন্ট মানে আনন্দ বা বিনোদন। প্রফেশন বা ওয়ার্কিং, আমরা বলি না যে আমাদের রুটিন ওয়ার্ক যেগুলো, সেগুলো হচ্ছে প্রফেশন, যেগুলো আমরা রুটিন ওয়ার্ক হিসেবে করে থাকি সেগুলোকে আমরা ওয়ার্কিং বলি। আর এর বাইরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বিনোদন, লেইজার বলা যায়। হ্যাঁ, অ্যামিউজমেন্টের পাশে তুমি লেইজারকে লিখে রাখতে পারো, LEISURD, লেইজার। সুইপ মানে হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া, ঝাড়ু দেওয়াও বোঝায় অনেক সময়। টু মুভ সামথিং কুইকলি উইথ ফোর্স, ফোর্সের সাথে কি করা, মুভ করা, ঠিক আছে? রিমুভ করা বা ক্লিয়ার করা, দূর করা, ঠিক আছে? আর এখানে পাইল আপ মানে একসঙ্গে এনে জড়ো করা। পাইল আপ শব্দের অর্থ হচ্ছে একসাথে জড়ো করা। যেমন বইয়ের স্তূপ, তোমার বাসায় যদি বইয়ের স্তূপ থাকে তুমি বলবা হচ্ছে এ পাইল অফ বুকস, বইয়ের স্তূপ। তারপরে লাস্টে গিয়ে থ্রেট মানে হচ্ছে হুমকি, শুধুমাত্র হুমকি। এই যে এখানে আমরা নাউন হিসেবে পাচ্ছি, এই জন্য এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে আমরা নাউনই ব্যবহার করব। তাহলে এখানে কি আসছে, মিনাস, নৈরাজ্য বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা মূলত নৈরাজ্য বোঝায়। আর আমরা অ্যান্টোনিমে কি দেখতে পাচ্ছি, রিঅ্যাসিউরেন্স বা হচ্ছে সেফটিকে দেখতে পাচ্ছি, রিঅ্যাসিউরেন্স অথবা সেফটি। দেখো এখানে আমরা মূলত যদি একটু দেখাই, খুব বেশি সমস্যা থাকার কথা না, ইম্পর্টেন্টগুলো যদি একটু দাগিয়ে দিই, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো যদি একটু দাগিয়ে দিই, তোমরা এখান থেকে নেটিভকে পড়বা, অন্য কালি দিয়ে দাগিয়ে দিই, দাঁড়াও। এখানে সাবমিটকে পড়বা, নেটিভকে পড়বা, কিংডমকে পড়বা, এই যে এখানে ব্লিসফুল, পোস্টপন, এইখান থেকে হচ্ছে যে ডিলাক্স, মোডেস্ট, প্রবাবিলিটি, গ্রেট, ক্লাসিফাই, অ্যামিউজমেন্টের পাশে লেজার লিখেছিলাম, এখানে মিনেসকে পড়বা, ঠিক আছে? সবগুলোর মধ্যে এগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। আরও কিছু আছে অবশ্য উপরে, এই যে ক্যাপচার মানে হচ্ছে নিজের অধীনে নিয়ে আসা। প্রসিড পড়বা, এখান থেকে প্রিজার্ভ পড়বা, ট্রান্সফর্ম পড়বা, অ্যাবান্ডন পড়বা। কোরাল আইল্যান্ডকে মুখস্থ রাখবা। আর তার পাশে যেখানে গ্যাদার আর হচ্ছে স্ক্যাটার, এইটুকুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো, তুমি এইগুলো একটু ভালো করে পড়ে শেষ করে ফেলবে, ঠিক আছে? এখন আমরা প্যাসেজে যাই, দেখি প্যাসেজে কি বলা হয়েছে। আমরা পড়বো হচ্ছে মালদ্বীপ নিয়ে, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ। রিপাবলিক বলতে কি বোঝায়, রিপাবলিক বলতে হচ্ছে গণতন্ত্র, তাই না? গণতন্ত্রকে বোঝায়। দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান, ঠিক আছে? ইন্ডিয়ান ওশান বলতে কি বোঝাচ্ছে, ইন্ডিয়ান সাগরকে বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস মানে প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্র বোঝায়। মালদ্বীপ গণপ্রজাতন্ত্র, ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি, এটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র বলতে কি বোঝায়, যে রাষ্ট্রের আশেপাশে বা যে রাষ্ট্রের ভিতরে দ্বীপের সংখ্যা অনেক বেশি, চারদিকে অনেক দ্বীপ থাকতে পারে, ভেতরে অনেক দ্বীপ থাকতে পারে, ইন দ্য ইন্ডিয়ান ওশান, হ্যাঁ, ভারত মহাসাগরে অবস্থিত, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ইট হ্যাজ, এটির রয়েছে
1199 আইল্যান্ড। আর একটার কি দোষ ছিল জানি না, আর একটা হলে 1200 হয়ে যেত। টোটাল 1199টি আইল্যান্ড বা দ্বীপ রয়েছে। এখানে এস এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট থাকবে। দ্যাট আর ক্লাস্টার, যেগুলো মূলত পুঞ্জীভূত বা জড়ো হয়ে আছে, ইন্টু 26 মেজর্স অ্যাটলস, 26 মেজর অ্যাটলস। এখানে মূলত 26টি প্রবাল প্রাচীরে গুচ্ছবদ্ধ হয়ে আছে, 26টি প্রবাল প্রাচীর। এখানে অ্যাটলস মানে হচ্ছে গোলাকার প্রাচীর, গোলাকার প্রবাল, তাই না? আমরা তো সেটাই বললাম, অ্যাটলের অর্থ কি পড়েছিলাম, দেখো এই যে গোলাকার, এই যে দেখো প্রবাল দ্বীপ গোলাকার। হ্যাঁ, উপহ্রদের চারদিকে গোলাকার প্রবাল দ্বীপকে বোঝানো হচ্ছে কোরাল আইল্যান্ড। এক কথা এগুলো হচ্ছে কোরাল আইল্যান্ড, সামুদ্রিক দ্বীপ বোঝায়। অ্যান অ্যাটল ইজ এ রিং শেপড কোরাল রিফ, রিং শেপড, তাই না? এটি দেখতে কেমন? প্রবাল প্রাচীর হলো আংটি প্রকৃতির প্রবাল শৈলশ্রেণী অথবা কাছাকাছি দূরত্বে অবস্থিত প্রবাল দ্বীপের সারি। কোরাল রিফ অর আ স্টারিং, হ্যাঁ, কাছাকাছি অবস্থিত, অফ ক্লোজলি স্পেসড, কাছাকাছি অবস্থিত কোরাল আইল্যান্ড। তাহলে এখান থেকে আমরা বাংলা কি পাচ্ছি? বাংলাটা হচ্ছে প্রবাল প্রাচীর হলো একটি আংটি প্রকৃতির, এই যে রিং শেপড, আংটি প্রকৃতির প্রবাল শৈলশ্রেণী অথবা কাছাকাছি দূরত্বে অবস্থিত প্রবাল দ্বীপের। এক কথায় খুব কাছাকাছি অবস্থিত প্রবাল দ্বীপের জাস্ট শুধু গুচ্ছকে বোঝাচ্ছে। দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড বাই দ্য সি অল অ্যারাউন্ড, মানে চারদিক থেকে মূলত কী হয়েছে, যে প্রাকৃতিক যে কোরাল রিফস বলা হচ্ছে বা শৈলশ্রেণীগুলো রয়েছে, এগুলো মালদ্বীপের যে শৈলশ্রেণীগুলো রয়েছে এগুলো হচ্ছে সারাউন্ডেড বাই দ্য সি, এগুলো সমুদ্র দ্বারা ঘেরা, অল অ্যারাউন্ড, চারদিক থেকেই সমুদ্র দ্বারা ঘেরা। অ্যান্ড স্ট্যান্ড আউট অ্যাজ এ পার্ল, স্ট্যান্ড আউট এবং দাঁড়িয়ে আছে কি হিসেবে, অ্যাজ এ পার্ল, একটি মুক্তা হিসেবে দাঁড়িয়ে আছে, তাই না? এটাকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে মুক্তার মতো দাঁড়িয়ে আছে। ইন দ্য ইন্ডিয়ান ওশান, ভারতীয় মহাসাগরে, ভারত মহাসাগরে একটি মুক্তার মতো দাঁড়িয়ে আছে। দ্য মালদ্বীপস ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে ছোটোর দিক থেকে যতগুলো ছোট রাষ্ট্র আছে সেই ছোটোর দিক থেকে লিস্ট করলে 8ম অবস্থানে রয়েছে হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে? এরপরে ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার, মানে মাত্র এর আয়তন, যে এরিয়া বা হচ্ছে এখানে এরিয়া বলতে হচ্ছে ক্ষেত্রফল যদিও বোঝায়, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আসলে এটা এরিয়া হয় না, এটাকে বলতে হবে হচ্ছে আয়তন। এটির আয়তন হবে, কারণ আমরা জানি যে তোমার আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগে। আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থেরটা দেখাচ্ছি, আয়তন তো অবশ্যই উপরের দিকে। একটি মাটি যদি কোনো রাষ্ট্রের হয়, আকাশটা তো সেই রাষ্ট্রেরই হবে, তাই না? এই জন্য আমরা আয়তন বলবো। তাহলে এখানে আয়তন কত হবে? 300 বর্গ কিলোমিটার। ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলাইজেশন অ্যান্ড সায়েন্স, মানে যদি আমরা জনসংখ্যা এবং আকারের দিক থেকে দেখি, এটা হচ্ছে স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, সবচেয়ে ছোট এশিয়ান, মানে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্র বোঝায়, রাষ্ট্রকে বোঝাচ্ছে। ওকে, তাহলে জনসংখ্যার দিক থেকে এবং আকারের দিক থেকে, পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড, মানুষ বসবাস করে আসছে। হ্যাভ বিন লিভিং মানে অনেক আগে থেকে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা অনেক আগে থেকে শুরু হয়েছে এখনও চলমান আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড, এই দ্বীপগুলোতে মানুষ বসবাস করে আসছে। অফ দ্য মালদ্বীপস, মালদ্বীপের মানুষেরা বসবাস করেছে। ফর নিয়ারলি 3000 ইয়ার্স, 3000 বছর ধরে সেখানে মানুষেরা বসবাস করে আসছে। দে সেট সেইল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কি বসতি স্থাপন করেছে, বা তারা এখানে এসে মূলত কি করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে মূলত তারা এখানে এসেছে, তাই না? কোথা থেকে যাত্রা করে এখানে এসছে? দেখো, এশিয়া থেকে এসছে, আরাবিয়া বা আরব থেকে এসছে, ইউরোপ থেকে এসেছে, অ্যান্ড কি বলছে, এশিয়া, আরাবিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ড। এই যে দ্বীপগুলো, এই দ্বীপগুলোতে মূলত বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করে এখানে এসেছে। সেই মানুষগুলো এসেছেন এবং তারা এশিয়া থেকে এসেছেন, আরব থেকে এসেছেন, ইউরোপ থেকে এসেছেন, আর হচ্ছে আমেরিকা থেকে এসেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু এখানে খেয়াল করি, দেখো, দ্য আর্লিয়েস্ট সেটেলার্স মানে প্রথম যারা এসেছিল, আর্লিয়েস্ট সেটেলার্স প্রথম যারা উপনিবেশ স্থাপন করেছিল অফ দ্য মালদ্বীপস, এই মালদ্বীপের এই জায়গাটাতে প্রথমত যারা এসেছিলেন, ওয়ার প্রবাবলি ফ্রম, তারা এসেছিলেন সাউদার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ার দক্ষিণাঞ্চল থেকে, অ্যান্ড শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়ার দক্ষিণাঞ্চল এবং শ্রীলঙ্কা থেকে। হু কেম টু দিস আইল্যান্ড, তারা মূলত এই দ্বীপগুলোতে এসেছিলেন ইন দ্য 4th or 5th সেঞ্চুরিজ বিফোর খ্রিস্ট। এখানে BC দ্বারা বিফোর খ্রিস্টকে বোঝাচ্ছে। খ্রিস্টানরা যাকে যীশু খ্রিস্ট বলছেন, আমরা মুসলমানরা তাকে ঈসা আলাইহিস সালাম বলছি। এই ঈসা আলাইহিস সালামের জন্মের কি বলেছে, যেহেতু এখানে বিফোর খ্রিস্ট, তার জন্মের আগে কত বছর আগে, 4th 4 অথবা
হচ্ছে 500 আগে, 400 বা 500 বছর পূর্বে, 400 এবং 500 বছর পূর্বে এর কাছাকাছি সময় মূলত এখানে এসেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, ইন দ্য 12th সেঞ্চুরি, এই যে এখানে এডি বলতে বোঝা হচ্ছে অ্যানো ডোমিনি, এটি একটি ল্যাটিন ফ্রেজ। অ্যানো ডোমিনি শব্দের অর্থ হচ্ছে যে বছরে, মূলত সেই সময়কে বোঝায় যে বছরে মূলত আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, অ্যানো ডোমিনি। এই সময় থেকে প্রায় ইন দ্য 12th সেঞ্চুরি মানে 12 শতক, তার জন্মের পরে 12তম শতক, মানে 1100 সালের পরে আর কি, 1200 সালের কাছাকাছি সময়ে সেলার্স ফ্রম ইস্ট আফ্রিকা, পূর্ব আফ্রিকা থেকে নাবিকরা এসেছিলেন, অ্যান্ড অ্যারাব কান্ট্রিজ, এবং আরব দেশগুলো থেকে এসেছিলেন, কেম টু দ্য মালদ্বীপস। তাহলে 11 শতকে, ঈসা আলাইহিস সালামের জন্মের 12 শতকে মানে হচ্ছে 1100 সাল থেকে 1199 সালের মধ্যে মূলত পূর্ব আফ্রিকা থেকে নাবিকরা এসেছিলেন এবং আরব কান্ট্রিগুলো থেকে নাবিকরা এসেছিলেন। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য মালদিভিয়ানস হু আর অরিজিনালি বুদ্ধিস্ট ওয়ার converted to সুন্নি ইসলাম ইন দ্য মিড 12th সেঞ্চুরি। তার মানে এখানে বোঝাচ্ছে মালদ্বীপের যে আসল যে মানুষেরা যারা এখানে জন্মগতভাবে এখানে আছেন, তারা কি করেছেন, এই যে মিড 12th সেঞ্চুরি মানে হচ্ছে 1150-এর পরে, মানে 12 শতকের মাঝামাঝি সময়ে, 12 শতক মানে কিন্তু 1200 না, 12 শতক মানে কিন্তু 1100 থেকে 1199 সাল বোঝায়। এর মাঝামাঝি সময় বলতে 50-এর আশেপাশে, 1150 এর আগে বা একটু পরে, এই সময়টাতে মূলত যত বৌদ্ধ ধর্ম, মানে যারা ছিলেন ওইখানে মালদ্বীপের বেশিরভাগ মানুষ ছিলেন বৌদ্ধ, এবং তারা সবাই সুন্নি, তারা ইসলামের ধর্মে চলে আসেন। হ্যাঁ, ইসলামের আবার দুইটা ভাগ আছে, সুন্নি আর শিয়া, আরও অনেক ভাগ আছে, আমি নিজেও সুন্নি। যাই হোক, ইন 1344 1344 সালে ইবনে বতুতা ফেমাস আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস। এখানে মূলত বুঝেছে ইবনে বতুতা 1344 সালে একজন বিখ্যাত আরব ঐতিহাসিক এবং স্কলার মানে হচ্ছে পণ্ডিত, ট্রাভেল তিনি মূলত ভ্রমণ করেছিলেন, অ্যারাউন্ড দ্য মালদ্বীপস মানে হচ্ছে মালদ্বীপে ভ্রমণ করেছিলেন। তাহলে এখানে ইবনে বতুতার কথা বলা হলো, আর বলা হলো যে এখানে যে মানুষেরা ছিলেন তারা প্রথমত ছিলেন বৌদ্ধ, কিন্তু পূর্ব আফ্রিকা এবং আরব রাষ্ট্রগুলোর সেলর বা নাবিকদের কাছাকাছি সংস্পর্শে থেকে তারাও মূলত 12 শতকের মাঝামাঝি সময় তারাও কি হয়ে যান, তারাও মূলত মুসলিম বা সুন্নি মুসলিমে ধর্মে চলে আসে, কনভার্টেড হয়ে যান, তারা কনভার্টেড মুসলিম হয়ে যান, যাকে আমরা নব্য মুসলিমও বলি, মুসলিম। ইন দ্য 16th সেঞ্চুরি 16 শতকে মানে 1500 সাল থেকে 1599 সালের মধ্যে দ্য পর্তুগিজ কনকোয়ার্ড শব্দের অর্থে জয় করা, দ্য মালদ্বীপ। তাহলে এখানে পর্তুগিজরা মূলত মালদ্বীপকে জয় করে নেয়, অ্যান্ড রুল দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে এই রাষ্ট্রকে শাসন করে। অলদো যদিও গভর্নড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানেট ফর মোস্ট অফ ইটস হিস্টোরি ফ্রম 1153 টু 1968, যদিও 1153 সাল থেকে 1968 সালে এই সময়টাতে মূলত কি হচ্ছে, স্বাধীন ইসলামিক যে শাসন, এটির ইতিহাস এখানে ছিল। দ্য মালদ্বীপস ওয়াজ এ ব্রিটিশ কলোনি, এটি ছিল হচ্ছে ব্রিটিশ কলোনি। কত সাল থেকে, মানে বেশিরভাগ সময় মুসলমান রাজাদের দ্বারা শাসন হতো বা মুসলমান রাজ্য হিসেবে শাসন হয়েছে এটি, কিন্তু তারপরেও ব্রিটিশ কলোনি মানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয় 1887 টু 1965। 13 আর 65 হচ্ছে কত, 78 বছর এখানে ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ছিল, ঠিক আছে। ওকে, তারপরে ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965 দ্য সুলতানেট কন্টিনিউড টু অপারেট ফর অ্যানাদার 3 ইয়ার্স। মানে এক কথায় বলতে গেলে 1965 সাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন, ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965। মূলত এখানে যেটা বলা হচ্ছে, মানে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পরে বা ব্রিটেনের কাছ থেকে রাষ্ট্রটা পরবর্তীতে আবার স্বাধীন হয়ে যায়, এবং সেই দায়িত্ব কারা নেয়, দ্য সুলতানেট বা হচ্ছে সুলতানি শাসন আবার শুরু হয়, কন্টিনিউড, এটি মূলত চলতে থাকে, কন্টিনিউড টু অপারেট ফর অ্যানাদার 3 ইয়ার্স, এবং পরবর্তীতে আরও 3 বছর মূলত কি করা হয়, আরও 3 বছর মূলত এইটাকে, এই মাঝখানে মানে 1153 থেকে 1968 সাল, এই যে মাঝখানে প্রায় 800 বছর প্লাস হচ্ছে 815 বছরের মতো, এই 815 বছর এখানে ইসলামী শাসন ছিল। মাঝখানে শুধু আমরা ওইখানে 13 আর হচ্ছে 65, কত বছর হয়, প্রায় 78 বছরের মতো এখানে ব্রিটিশ শাসন চলেছে। কিন্তু পরবর্তীতে 1965 সালে গিয়ে আবার নতুন করে ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ ঔপনিবেশের হাত থেকে পুনরায় আবার এইটা কি হয়, মানে এইটাকে মূলত আবার কেড়ে নেওয়া হয় বা স্বাধীনতা অর্জন করে আবার সুলতানেট বা হচ্ছে সুলতানি শাসন শুরু হয়, এবং পরবর্তীতে 1965 সাল থেকে 3 বছর, মাত্র 3 বছর, তাহলে কত হয়, 1968 সাল পর্যন্ত 3 বছর আবার সুলতানি শাসন চলে।
অন নভেম্বর 11 নভেম্বর 1968 1968 সালে দ্য সুলতানেট ওয়াজ অ্যাবলিশড, এক কথায় হচ্ছে বাতিল করা হয় সুলতানি যে আর কি শাসন, এই সুলতানি শাসনকে বাতিল করা হয় অ্যান্ড রিপ্লেসড বাই এ রিপাবলিক, এবং সেখানে সুলতানি শাসনের পরিবর্তে গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে রূপদান করা হয়, সেখানে গণতন্ত্র তৈরি হয়। অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজিউমড ইটস প্রেজেন্ট নেম, এবং এই দেশটি মূলত এটির বর্তমান নাম গ্রহণ করে। তার মানে ওই সময় থেকে এটার বর্তমান নাম, 1968 সাল থেকে এই দেশের নাম হচ্ছে মালদ্বীপস। দ্য মালদ্বীপস ইজ এ ফেমাস অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটি হচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে কি বোঝাচ্ছে, এটি মূলত যারা এখানে ঘুরতে আসে আর কি, এটা বিনোদন কেন্দ্র, জাস্ট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে যারা পর্যটন কেন্দ্র হিসেবে খুব পরিচিত। বিকজ অফ ইটস প্লিজেন্ট ওয়েদার, এটি আরামদায়ক একটা আবহাওয়া, হেভেনলি বিচেস, তাই না, স্বর্গীয় কিছু সৈকত রয়েছে, অ্যান্ড লেগুনস, লেগুন শব্দের অর্থ কি, লেগুন শব্দের অর্থ আমরা পড়েছি হচ্ছে লেক বা হচ্ছে হ্রদ, তাই না, লাক্সারিয়াস হলিডে রিসোর্ট, এখানে কিছু ছুটির দিনের কিছু রিসোর্ট আছে, অ্যান্ড দ্য পিস লাভিং পিপল, এবং এখানকার মানুষেরা খুবই শান্তিপ্রিয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার সম্বন্ধে বলা হয়েছে, সৈকত সম্বন্ধে বলা হয়েছে, হ্রদ সম্বন্ধে বলা হয়েছে, রিসোর্টগুলোর সম্বন্ধে বলা হয়েছে, এবং পিপল বা মানুষের আচার আচরণ, শান্তিপ্রিয় মানুষ, তাদের স্বভাবটা উল্লেখ করা হয়েছে। দ্য মালদ্বীপস ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন ইন 2008 সালে। মূলত তোমরা জানো কি না, প্রতি বছরই কিন্তু শান্তিপ্রিয় দেশের বা হচ্ছে সুখী দেশের একটা তালিকা করা হয়, এটা প্রতি বছরই করা হয়। এটাতে হচ্ছে বাংলাদেশের অবস্থান খুবই যাতা অবস্থা, এটা উল্লেখ নাইবা করি। এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে লিস্ট করা হয়, এই যে র্যাঙ্ক করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে মূলত তালিকায় এসেছিল, মালদ্বীপ তালিকায় এসেছিল, র্যাঙ্ক করেছিল বেস্ট কান্ট্রি কী হিসেবে, সবচেয়ে সেরা দেশ হিসেবে মূলত তালিকায় নাম এসেছিল ফর বিউটিফুল বিচেস, সুন্দর সুন্দর সৈকতগুলোর জন্য, অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন, বিনোদনের সুবিধার জন্য 2008 সালে এটি সেরা দেশের তালিকায় মূলত এটার নাম আসে। 2008 সালের ঘটনা এটা, তোমাদের অনেকের হয়তো তখন জন্মও হয়নি, তাই না? আচ্ছা দেখো, দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিইং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, ফর বিইং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটা দ্বারা মূলত কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে নিচু ভূমির দেশ, লোয়েস্ট মানে হচ্ছে নিচু ভূমির দেশ হিসেবে এটি পরিচিত। দেখো, ইজ ওয়েল নন, সুপরিচিত, ফর বিইং হওয়ার কারণে, দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নিম্নভূমির দেশ, মানে একটু নিচু। আনফর্চুনেটলি দিস স্মল কান্ট্রি উইথ আইডিলিক ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেট ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এখানে আমরা মূলত একটা যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি, আইডিলিক বলতে পল্লী প্রকৃতি সদৃশ্য, ঠিক আছে, পল্লী প্রকৃতি সদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি, এইটা হচ্ছে পল্লী প্রকৃতি সদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি এই জায়গাটা। কিন্তু এটা কিসে রয়েছে, এটা একটা দুর্ভাগ্যজনক ক্রমে এই ছোট দেশটি মূলত হুমকিতে আছে। কিসের হুমকিতে? গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের হুমকিতে। এবং এটার ফলে কি হতে পারে, সমুদ্রের যে উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা, এটা মূলত বেড়ে যেতে পারে, এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এটি কি হয়ে যায়, এটি ডুবে যাওয়ার একটা হুমকিতে এই দেশটি রয়েছে। তাহলে যেখানে বলা হয়েছে পল্লী প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি এই মালদ্বীপ, এই ছোট্ট রাষ্ট্রটি একটি হুমকিতে রয়েছে, এবং সেই হুমকিটি হচ্ছে কার কারণে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঘটছে। এবং এখানে মূলত কি ঘটতে পারে, এখানে সি লেভেলের বেড়ে যেতে পারে, বা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে। এর ফলে রাষ্ট্রটি মূলত পানির নিচে চলে যেতে পারে। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার্স অ্যাবভ সি লেভেল উইথ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলেছে দেখো, মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার্স অ্যাবভ সি লেভেল উইথ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার। মানে এই যে মোস্ট অফ দ্য কান্ট্রি বলতে কি, এখানে কিন্তু অনেকগুলো রাষ্ট্রের মধ্যে বেশি একটি রাষ্ট্রকে বোঝানো। এখানে বলা হচ্ছে দেশের যে যতটুকু ভূমি এলাকা রয়েছে বা হচ্ছে স্থলভূমি রয়েছে, স্থলভূমির বেশিরভাগ অঞ্চলকে বোঝানো হচ্ছে। বেশিরভাগ অঞ্চলই মাত্র 1.5 মিটার অ্যাবভ সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উঁচুতে আছে, উইথ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স, মানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 2.3 মিটার। মানে এখানে বেশিরভাগ এলাকায় 1.5 মিটার উঁচু, আর সর্বোচ্চ হচ্ছে 2.3 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। মেনি প্রেডিকশনস হ্যাভ বিন মেড, অনেকই ভবিষ্যৎবাণী করা হয়েছে উইথ রেসপেক্ট টু মালদ্বীপস, মানে কার ব্যাপারে, উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে মালদ্বীপের ব্যাপারে, বিইং সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান, মানে যে কোনো সময় এটি কী হয়ে যেত, মানে যে কোনো সময় ভারত মহাসাগরের যে পানি রয়েছে, এই পানি যে উচ্চতা, এই উচ্চতা মূলত মালদ্বীপকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, মানে সম্পূর্ণ মালদ্বীপ
সমুদ্রের তলদেশে চলে যেতে পারে। When the power tsunami of 2004 hit the island nation, যখন এই দ্বীপ রাষ্ট্রের উপরে মূলত শক্তিশালী সুনামি 2004 সালে শক্তিশালী সুনামি আঘাত আনে, many of the islands dry parts were flooded by the sea water, বেশিরভাগ যে ড্রাই শুষ্ক অংশ রয়েছে, শুষ্ক অংশ মানে মানে শুকনো অংশ, আমরা যেখানে বসবাস করি, ঘর বাড়ি তুলি, হ্যাঁ, পশুচারণ করি, সেই জায়গাগুলোর বেশিরভাগ অংশই কি হয়েছিল, ওয়ার ফ্লাডেড বাই দ্য সি ওয়াটার, সমুদ্র পৃষ্ঠের মাধ্যমে, সমুদ্র পৃষ্ঠের মানে সমুদ্রের পানি দ্বারা এখানে কি হচ্ছে, আমরা মূলত ফ্লাডেড বা ডুবে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বিগান টু পারচেজ, তারা মূলত শুরু করেছে কি কিনতে, পারচেজ মানে কিনতে, ল্যান্ড ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ, পাশের দেশগুলো থেকে জায়গা কিনতে শুরু করেছে, ফর রিসেটলিং ইটস পিপল। রিসেটলিং মানে হচ্ছে মানে পাশের দেশগুলোতে মূলত কী করা, বাড়িঘর করে দেওয়ার জন্য। ইন কেস, সেই সকল ক্ষেত্রে, ইন কেস আর ইফ দাঁড়াবো, ইফ একই জিনিস, দ্য আইল্যান্ড গো আন্ডার ওয়াটার, মানে পুরো দ্বীপটা যদি কোনো কারণে দ্বীপগুলো যদি পানির নিচে চলে যায়, সেই ভয়ে মূলত তাদের মানুষগুলোকে আগে থেকে রিসেটেল বা হচ্ছে পুনরায় স্থাপন বা অন্য জায়গায় স্থানান্তর করার উদ্দেশ্যে পাশের দেশগুলো থেকে মূলত জায়গা কেনা শুরু করেছে। কে করেছে? গভর্নমেন্ট, মালদ্বীপের গভর্নমেন্ট বা সরকার এই কাজটি করছে। ইন অর্ডার টু হাইলাইট, মানে ইন অর্ডার টু উদ্দেশ্যে, হাইলাইট তুলে ধরার উদ্দেশ্যে, দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং to its low-lying island, the government of Maldives held a cabinet meeting underwater in 2009, মানে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা তারা সবার সামনে করেন। মানে পৃথিবীতে কোনো কিছু যদি তুমি, আমরা দেখি না কেউ ভাইরাল হতে গেলে টিকটক বা হচ্ছে ফেসবুকে আজে বাজে অনেক কিছু করে, তো ওনারা যেটা করছেন পৃথিবীবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে সবাই মিলে বই যে সবার এখানে দেখো, এখানে মূলত গ্লোবাল ওয়ার্মিং কিন্তু আমরা পৃথিবীর সব রাষ্ট্র মিলে করছে গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, সারাদিনই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে হচ্ছে তোমার চীন, তারপরে হচ্ছে আমেরিকা, এরাই বেশি লাফায়, তাই না? অথচ এদের দেশ থেকেই মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে প্রভাবটা বেশি, এরাই মূলত গ্লোবাল ওয়ার্মিংটা বেশি ঘটায়। সারা পৃথিবীর মোটামুটি 60 to 70% এই দুইটা দেশ থেকেই হয়, অথচ তারাই কিন্তু আমাদের উপরে প্রেশার দেয় গ্লোবাল ওয়ার্মিং কমাও। তারা নিজেরা কিছু করে না, নিজেরা কিন্তু ঠিকই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। এখন তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা ঘটানো হয় কোথায়? মালদ্বীপে। তারা কি করেন, একটি ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদের একটি মিটিং বা সভা রাখেন। কোথায়? আন্ডার ওয়াটার, সমুদ্রের পানির নিচে একটা কি হয়, মালদ্বীপ মূলত একটা সভা সম্পন্ন করেন, এবং সেই সভায় হচ্ছে গভর্নমেন্ট অফ মালদ্বীপের সরকার এখানে পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা দ্বারা বুঝিয়েছে যে আমরা যে পানির নিচে যে আমরা যে মিটিং করছি, এটা দ্বারা বুঝেছে অচিরেই আমরা মূলত কি করতে পারি, অচিরেই হয়তো আমরা ডুবে যেতে পারি পানির নিচে, অচিরেই আমরা হয়তো পানির নিচে ডুবে যেতে পারি। এইটাকে হাইলাইট করার জন্য মূলত 2009 সালে পানির নিচে তারা একটি মিটিং করেছিলেন, যে আপনারা যে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছেন, আপনাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের দেশের ভূমি যে কোনো সময় পানির নিচে চলে যেতে পারে, আমরা মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের হুমকিতে রয়েছি। এটাকেই মূলত তারা ম্যানিফেস্ট বা হচ্ছে হাইলাইট করেছেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড, এটি ছিল পৃথিবীতে সর্বপ্রথম, হ্যাঁ, পানির নিচের একটি মন্ত্রী পরিষদ সভা। দ্য মিটিং টুক প্লেস, এটি মূলত ঘটেছিল অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার, মানে পানির মাত্র 5 মিটার, মানে 5 মিটার নিচে, 5 মিটার বেশ ভালোই নিচে, কিন্তু 5 মিটার নিচে। ইন এ ব্লু গ্রিন লেগুন অন এ স্মল আইল্যান্ড, হ্যাঁ, ব্লু গ্রিন, এখানে মূলত নীলাভ সবুজ একটি হ্রদে ঘটেছিল, অন এ স্মল আইল্যান্ড, ছোট্ট একটি হ্রদে। হোয়াইল আন্ডার ওয়াটার, যখন পানির নিচে মিটিংটা করা হয়, দ্য ক্যাবিনেট সাইন্ড এ ডকুমেন্ট কলিং অন অল নেশনস টু কাট দেয়ার কার্বন এমিশন, মানে সেখানে মূলত ক্যাবিনেট বা হচ্ছে সাইন, তারা মূলত চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং সিগনেচার করেছিলেন, স্বাক্ষর করেছেন একটি ডকুমেন্টে, হ্যাঁ, মূলত যে ডকুমেন্টটা কিসের জন্য, সকল রাষ্ট্রকে আহ্বান করা হয়েছিল যে ডকুমেন্টের মাধ্যমে, সেখানে কি টু কাট দেয়ার কার্বন এমিশন, যাতে তারা সকল রাষ্ট্র, পৃথিবীর সকল রাষ্ট্র যাতে কি করে, মূলত তাদের কার্বন এমিশন বা হচ্ছে কার্বন এমিশন বা কার্বন নির্গমনের হারটা যাতে কমিয়ে ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজ পড়া শেষ করেছি, এখন আমরা কিন্তু এখান থেকে এমসিকিউগুলো পড়বো, তোমরা একটু খেয়াল করো। দ্য কান্ট্রি অ্যাসিউমড ইটস প্রেজেন্ট নেম, হ্যাঁ, অ্যাসিউম মানে হচ্ছে ধারণ করা, অ্যাসিউম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, ঠিক আছে? আগের অবস্থা থেকে এখন কি করা, আগের অবস্থা যেটা ছিল সেখান থেকে মূলত পরিবর্তন করা, মানে হচ্ছে একটাকে চেঞ্জ করে আরেকটা নেওয়া, একটাকে বাদ দিয়ে আরেকটা নেওয়া। তাহলে এখানে অ্যাজিউম শব্দের অর্থ কী হবে? অ্যাজিউম শব্দের অর্থ হচ্ছে নেওয়া। এখানে রিজেক্ট করা হবে না, চেঞ্জ মানে বদলানো বোঝায়, কিন্তু বর্তমান নামকে চেঞ্জ করেছে নাকি বর্তমান নামকে ধারণ করেছে, গ্রহণ করেছে, বর্তমান নামকে গ্রহণ করা হয়েছে, এজন্য আমরা এখানে বদলানোটা দিতে পারবো না। বর্তমান নাম তো বদলানো হয় নাই, বর্তমান নামকে নেওয়া হয়েছে। হোয়াট ডাজ অ্যাটল মিন? হ্যাঁ, অ্যাটল মিন হচ্ছে অ্যান আইল্যান্ড মেড অফ কোরাল অ্যারাউন্ড এ লেক, একটা আইল্যান্ড বা দ্বীপকে বোঝায় যেখানে মূলত
এ লেক একটি হ্রদের চারদিকে, অ্যারাউন্ড এ লেক একটি হ্রদের চারদিকে অবস্থিত একটি আইল্যান্ড, রাইট। তারপরে আমরা দেখি দ্য ন্যাচারাল কোরাল ডিপস অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড বাই, তাহলে ন্যাচারাল কোরাল ডিপস অফ দ্য মালদ্বীপ মানে মালদ্বীপের প্রবাল প্রাচীর সমূহ কী দিয়ে ঘেরা, অবশ্যই সেখানে কি রয়েছে, এখানে মূলত আমরা দেখেছি লেগুনস বা হচ্ছে হ্রদ দিয়ে ঘেরা, তাই না, হ্রদ দিয়ে, চারদিকে হ্রদ, মাঝখানে হচ্ছে দ্বীপ। আচ্ছা, দ্য এরিয়া অফ মালদ্বীপ ইজ অনলি ড্যাশ স্কোয়ার কিলোমিটার, আমরা দেখেছি 300 কিলোমিটার, 300 বর্গ কিলোমিটার মাত্র। কত বর্গ কিলোমিটার হবে, 300 বর্গ কিলোমিটার। তারপরে দ্য মালদ্বীপ ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, দ্য মালদ্বীপস ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এটি হচ্ছে সবচেয়ে ছোট এশিয়ান রাষ্ট্র উইথ রেসপেক্ট টু, কোন দিক থেকে, আমরা মূলত দেখেছি পপুলেশন, জনসংখ্যা এবং আকারের দিক থেকে, তাই না। দ্য অরিজিনাল বুদ্ধিস্ট ইন দ্য মালদ্বীপস ওয়ার কনভার্টেড টু ইন দ্য মিড 20th সেঞ্চুরি, মানে 12 শতকের মাঝামাঝি সময়ে বৌদ্ধ ধর্মের যারা ছিলেন তারা মূলত, বৌদ্ধরা কোন ধর্মে চলে যান, আমরা দেখেছি সুন্নি ইসলাম। শুধু ইসলাম দেখেই দাগানো যাবে না, ইসলামের কিন্তু আরও ধর্ম আছে, আরও ক্লাসিফিকেশন আছে, আমরা একটু দেখবো, যেখানে সুন্নি ইসলাম থাকবে সেখানে আমরা দাগাবো। আর যদি শুধু ইসলাম থাকে আর কোথাও যদি কিছু না থাকে বা ইসলাম সম্বন্ধীয় কিছু না থাকে, তাহলে আমরা শুধু ইসলামকেই দাগিয়ে দিব। ওকে, ইবনে বতুতা তিনি কি ছিলেন, ইবনে বতুতা তিনি কি ছিলেন, আমরা যদি একটু খেয়াল করি, ইবনে বতুতা অর্থনীতিবিদ ছিলেন না, পলিটিশিয়ান ছিলেন না, ইকোনমিস্টও ছিলেন না, তিনি ম্যাথামেটিশিয়ানও ছিলেন না, তিনি ছিলেন একজন স্কলার বা পণ্ডিত, আর হচ্ছে হিস্টোরিয়ান বা হচ্ছে ইতিহাসবিদ, ঐতিহাসিক। ইতিহাসবিদ বলতে বোঝায় যিনি ইতিহাস সম্বন্ধে অনেক ভালো জানেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইন দ্য 16th সেঞ্চুরি, 16 শতকে, দ্য ড্যাশ কনকোয়ার দ্য মালদ্বীপ, মালদ্বীপকে মূলত কনকোয়ার মানে জয় করে কে, আমরা দেখেছি পর্তুগিজরা মূলত 16 শতকে এই মালদ্বীপকে জয় করে নেয় না। তারপরে দ্য পর্তুগিজ রুল দ্য মালদ্বীপস ফর ড্যাশ ইয়ার্স, কত বছর তারা শাসন করে, কত বছর তারা শাসন করেছিল, আমরা দেখেছি তারা মূলত 15 বছর শাসন করেছিল, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 15 বছর। দ্য মালদ্বীপস গট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন, তাহলে ব্রিটেন থেকে মূলত কত সালে তারা, এখানে কত সালে তারা স্বাধীনতা লাভ করে, 1965, 1965 সালে। দ্য আইল্যান্ড অফ মালদ্বীপ স্যার, এখানে যে আইল্যান্ডগুলো রয়েছে এই আইল্যান্ডগুলো কেমন, আইল্যান্ডগুলো কেমন বলা যায় বলো তো, আইল্যান্ডগুলো মালদ্বীপের যে আইল্যান্ড, দ্বীপগুলো পরস্পরের সাথে সংযুক্ত না, বলেছিলাম না ক্লাস্টার্ড মানে পরস্পরের সাথে সংযুক্ত, এই জন্য এখানে কি হবে, ডিসোলেট মানে পরিত্যক্ত, মানে একজনের সাথে আরেকজনের কোনো যোগাযোগ নাই। অ্যাসেম্বল ইন্টু অ্যাটলস, অ্যাসেম্বল ইন্টু অ্যাটল, এখানে কি বলা হয়, এটা একত্রিত কিসের মধ্যে, এটা মূলত অ্যাটল বা হ্রদের মধ্যে, হ্রদ দ্বারা বেষ্টিত, হ্রদ দ্বারা বেষ্টিত, এরা ঘনিষ্ঠভাবে যুক্ত ঠিক আছে, কিন্তু এখানে হ্রদ দ্বারা বেষ্টিত, অ্যাটলস, হ্যাঁ, হ্রদের মধ্যে অবস্থিত, এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে এইটা, কোনোভাবেই বিচ্ছিন্ন না, এটি হতে পারতো যদি এটা না থাকতো, মানে এইটা দ্বারাও ঘনিষ্ঠ বোঝাচ্ছে, এটা দ্বারাও ঘনিষ্ঠ বোঝাচ্ছে, কিন্তু এটা ঘনিষ্ঠের পাশাপাশি বলছে চারদিকে কি আছে, তাহলে আরেকটু বেশি ডিপলি বুঝালো, তাই না। এই জন্য চারদিকে যে হ্রদ রয়েছে সেটা বোঝাচ্ছে জন্য এখানে অ্যাসেম্বলস ইন্টু অ্যাটলস, এখানে অ্যান্সার হবে এটা। দ্য আর্লিয়েস্ট সেটেলার টু দ্য মালদ্বীপস আর পসিবলি, আর্লিয়েস্ট মানে সর্বপ্রথম কারা এসেছিল এখানে, অবশ্যই সাউথ ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কানস, আমরা এটা দেখেছি পড়ার সময়। সেলার্স ফ্রম ইস্ট আফ্রিকা অ্যান্ড আরব কান্ট্রি কেম ইন টু মালদ্বীপ, মালদ্বীপে কখন এসেছিল, মালদ্বীপে আমরা মূলত দেখেছিলাম যে এরা এসেছিল হচ্ছে 12th সেঞ্চুরি, হ্যাঁ 12th সেঞ্চুরি মানে 1100 সাল থেকে 1199 সালের মধ্যে। তারপরে আমরা যদি দেখি দ্য মালদ্বীপস ইজ এ, তো মালদ্বীপ কেমন কান্ট্রি এখন বর্তমান সময়ে, ইজ বর্তমান, তাহলে কি হয়েছে, সুলতানেট গভর্ন কান্ট্রি না, এটা তো আর এখন নাই, তাই না। কমিউনিস্ট কান্ট্রি এটাও হবে না, কান্ট্রি গভর্ন বাই মোনার্ক, হ্যাঁ মোনার্ক সম্রাট মানে সম্রাটের দ্বারা, হ্যাঁ সম্রাট দ্বারা শাসিত হয়, এটা হচ্ছে পিপল ওন স্টেট মানে হচ্ছে জনগণের রাষ্ট্র, এটা এখন কি হয়ে গেছে, এটা হয়ে গেছে এখন পিপল ওন স্টেট। আমরা সেট 3-তে যাব, পিপল হ্যাভ লিভিং ইন দ্য মালদ্বীপস ফর, হ্যাঁ কত বছর ধরে, 3000 ইয়ার্স, 3000 বছর ধরে, এখানে 300 আছে, এখানে 3000 আছে, দেখে লিখবা, এখানে হচ্ছে 3000 বছর ধরে মানুষ এখানে বসবাস করছে। দ্য মালদ্বীপস ওয়াজ আ ব্রিটিশ কলোনি ইন, মালদ্বীপ ছিল ব্রিটিশ কলোনি কোন সময় ছিল বলো তো, মালদ্বীপ ব্রিটিশ কলোনি ছিল হচ্ছে কোন সময়, দ্য 19th and 20th সেঞ্চুরি, তাই না। 1919 মানে হচ্ছে 1800 কত সাল থেকে শুরু হয়েছে, আমরা দেখেছি না, এটা সম্ভবত 1865 সাল থেকে শুরু হয়ে, আর 65 না দুঃখিত, এই যে দেখো 1800 কত সালে শুরু হয়েছিল, এই যে দেখো 1887 সাল থেকে শুরু, মানে 1800 সাল মানে হচ্ছে 19 শতকে শুরু হলো, আর 1965 সাল পর্যন্ত মানে 20 শতকে শেষ, 19 শতকে শুরু 20 শতকে
শেষ, তাহলে 19 শতক এবং 20 শতকের মাঝামাঝি সময়। এজন্য এখানে কি হবে, দ্য 19th and 20th centuries। দ্য কান্ট্রি হ্যাজ 26 মেজর্স, এখানে প্রধান 26টি কি রয়েছে, অ্যাটল রয়েছে, লেগুনস রয়েছে, আইল্যান্ড রয়েছে। এখানে 26টি কিসের কথা বলা হয়েছে, আমরা মূলত এখানে 26টি অ্যাটলস মানে হচ্ছে গোলাকার প্রবাল দ্বীপের কথা বলা হয়েছে। হ্যাঁ, গোলাকার প্রবাল দ্বীপ মনে রাখবা। লেগুন শব্দের অর্থ হচ্ছে লেকের চেয়ে ছোট বুঝায়, লেকের চেয়ে ছোট হলে লেগুনস, আর অ্যাটলস বলতে হচ্ছে প্রবাল দ্বীপকে বোঝাচ্ছে। গোলাকার 26টি প্রবাল দ্বীপ রয়েছে, অ্যাটলস। এরপরে দেখো, ইচ আইল্যান্ড লুকস লাইক এ, এটি দেখতে কিসের মতো, প্রত্যেকটা আইল্যান্ড এটি দেখতে মূলত কিসের মতো, আমরা মূলত দেখেছি পার্লস মানে হচ্ছে মুক্তার মতো। এটি কিসের মতো দেখতে, এটি হচ্ছে ভারত মহাসাগরের মুক্তার মতো দেখতে অনেকটা। দ্য ন্যাচারাল কোরাল লিভস অফ দ্য মালদ্বীপস আর লাইক পার্লস বিকজ দ্য ন্যাচারাল কোরাল লিভস অফ দ্য মালদ্বীপস আর লাইক পার্লস বিকজ, মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো মুক্তার মতো, কারণ এগুলো কেন, কারণ হচ্ছে দে লুক লাইক পার্লস হ্যাভিং সি রাউন্ড, পার্লস আর কাল্টিভেটেড হিয়ার, পার্লস আর ন্যাচারালি প্রডিউসড হিয়ার, পার্লস আর সোল্ড হিয়ার। আচ্ছা, দেন এখানে তাদেরকে দেখতে কেন কোরাল ডিপ বা শৈল শিলার মতো দেখতে, কারণ হচ্ছে দে লুক লাইক পার্লস হ্যাভিং সি অ্যারাউন্ড, মানে চারদিকে সমুদ্র এবং মাঝখানে তাদেরকে দেখতে অনেকটা মুক্তার মতো লাগে, এটাই হচ্ছে আসল কারণ। মানে তার চারদিকে সমুদ্র এবং মাঝখানে তারা হচ্ছে অনেকটা মুক্তার মতো, এটাই আসল কারণ। এখানে মূলত পালস উৎপন্ন হয় না, এখানে চাষও করা হয় না, এখানে বিক্রিও করা হয় না। এখানে তাকে দেখতে অনেকটা কিসের মতো, চারদিকে সমুদ্র এবং মাঝখানে মুক্তার মতো লাগে, এই জন্য। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন আর রিং শেপড কোরাল ডিপ, এটা দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা মূলত প্রথমত যেটা বোঝানো হয়, সার্কুলার সাইজের একটা কোরাল ডিপ বোঝানো হয়। হ্যাঁ, সার্কুলার সাইজ, এখানে কোয়াড্রিল্যাটেরাল এটা হবে না, ট্রায়াঙ্গুলার হবে না, রেক্টেঙ্গুলার মানে আয়তাকার এটাও হবে না, এটা হচ্ছে সার্কুলার সাইজের, এই জন্য এখানে 4 নম্বরটা। ইবনে বতুতা ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস ইন, ইবনে বতুতা মূলত ভ্রমণ করেছিলেন মালদ্বীপে। কবে ভ্রমণ করেছিলেন ইবনে বতুতা, ইবনে বতুতা মূলত ভ্রমণ করেছিলেন হচ্ছে এখানে 1344, 1344 সালে তিনি এখানে ভ্রমণ করেন। ঠিক আছে, আমরা 4th সেটে চলে আসি। দ্য ট্যুরিস্ট হ্যাভ এ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপ, এখানে কি গ্রেট কি বলা যায়, গ্রেট অবশ্যই অ্যাট্রাকশন, গ্রেট অ্যাট্রাকশন থাকা, গভীর আকর্ষণ থাকা। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বেস্ট ডিসক্রাইব দ্য ওয়েদার অফ দ্য মালদ্বীপ, এটা কেমন ছিল, এনজয়েবল, তাই না, এনজয়েবল। ওয়ার্ম মানে উষ্ণ, কারোর কাছে গরমও লাগতে পারে ঠান্ডাও লাগতে পারে, এখন এক কথা আরামদায়ক, আরামদায়ক বা হচ্ছে উপভোগ্য যাকে আমরা বলি আর কি। হ্যাঁ, দ্য মালদ্বীপ ইজ ওয়েল রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস, এটি কেন জনপ্রিয়, কারণ হচ্ছে স্মলেস্ট অ্যাজ এ কান্ট্রি, ছোট, মাল্টিরেশিয়াল কালচার, থ্রেট অফ গ্লোবাল ওয়ার্মিং, আর হচ্ছে লোয়েস্ট ল্যান্ড। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি আসবে, এখানে অ্যান্সার আসবে হচ্ছে লোয়েস্ট ল্যান্ড হিসেবে পরিচিত, মানে হচ্ছে নিম্নভূমির দেশ হিসেবে এটি পরিচিত, আমাদের কাছে নিম্নভূমির দেশ হিসেবে এটি পরিচিত। তারপরে আমরা যদি দেখি, ডিউরিং দ্য সুনামি অফ 2004 মেনি পার্টস অফ দ্য কান্ট্রি, বেশিরভাগ রাষ্ট্রই কী হয়ে গিয়েছিল, দেখো এরোডেড মানে ক্ষয়প্রাপ্ত, রাষ্ট্রে এখানে মূলত কি হয়নি, এখানে মূলত ক্ষয়প্রাপ্ত হয়নি, এখানে আপরুটেড মানে নির্মূল। যদি এখানে বেশিরভাগ অংশ যদি নির্মূল হয়ে যায় তাহলে তো রাষ্ট্রের অংশ থাকলো না, রাষ্ট্র থাকলো না। ড্রাইড মানে শুকনো হয়ে যাওয়া, মূলত এখানে পানি আঘাত এনেছিল, সো শুকনো হওয়ার কোনো অপশনই নাই। আর নিমজ্জিত, সাবমার্জ শব্দের অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া, তাহলে বেশিরভাগ অংশ কি হয়ে গিয়েছিল, নিমজ্জিত হয়ে গিয়েছিল। দ্য ওয়ার্ড আইডিলিক ইন দ্য ফ্রেজ আইডিলিক ন্যাচারাল বিউটি, এটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে, আইডিলিক শব্দের অর্থ মূলত কি বোঝানো হয়েছে, আইডিলিক শব্দের অর্থ হচ্ছে আইডিয়াল বা আদর্শ, এখানে ভেরি বিউটিফুল খুবই সুন্দর। আমি এখানে মূলত পল্লী প্রকৃতি হিসেবে আমরা ব্যবহার করছি, পল্লী প্রকৃতি মূলত খুব শান্তিপূর্ণ হয়, পিচফুল অনেকটা, হ্যাঁ প্রশান্তিদায়ক এমন, এজন্য এখানে কি হবে, খুব শান্তিপূর্ণ বা পিচফুল হবে। আইডল শেপ মানে মূর্তির মতো এরকম না, মূলত এখানে ভেরি পিচফুল। এখানে তোমাদের হয়তো এখানে মনে হতে পারে ভেরি বিউটিফুল, আর এখানে কি, তো ভেরি বিউটিফুল তো শহরও হয়, তাহলে গ্রামের সাথে কেন তুলনা করা হলো, শহরটা কি হয়, কোলাহলপূর্ণ, অনেক বেশি শব্দ থাকবে, গাড়ি ঘোড়া থাকবে, হ্যাঁ চিল্লাপাল্লা থাকবে। আর গ্রামে মূলত থাকে এগুলো, কিন্তু বেশিরভাগ গ্রামে হচ্ছে খুবই শান্তিপূর্ণ, এই জন্য এখানে বলা হচ্ছে ভেরি পিচফুল বা আইডিলিক। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ড্যাশ টু দ্য মালদ্বীপ, এখানে কি গ্লোবাল ওয়ার্মিং, এটা কি গ্লোবাল ওয়ার্মিং মূলত টু দ্য মালদ্বীপ, মালদ্বীপের জন্য গ্লোবাল ওয়ার্মিং কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, বা এটা একটা থ্রেট, হুমকি।
এখানে সতর্কতা নিয়ে কনফিউজড হতে পারো, কিন্তু সেন্টেন্সের মধ্যে প্যাসেজের মধ্যে ওয়ার্নিং নিয়ে কিছু বলা হয়নি। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে মালদ্বীপের জন্য একটি, এই যে টু দ্য মালদ্বীপ, মালদ্বীপের জন্য একটা হুমকি। দ্য মালদ্বীপস ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ, কিসের জন্য? থ্রেট অফ সিরিয়াস ওয়াটার পলিউশন, এটা তো অবশ্যই না। এক্সটিংশন অফ ইটস অ্যাকুয়াটিক অ্যানিমাল, এক্সটিংশন এটা না। সুনামি ওভার অ্যান্ড ওভার এগেন, আর হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ, এটি যে কোনো সময় কী হতে পারে? ম্যাপ থেকে হারিয়ে যেতে পারে। যদি সমুদ্রের নিচে চলে যায় তাহলে সেই রাষ্ট্রটার কোনো অস্তিত্ব থাকে না, ফলে মানচিত্র থেকে এটি হারিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ, অ্যান্সার হবে এইটা। ওকে, আমরা সেট 5-এ যাই। সেট 5-এ কি দেখতে পাচ্ছে? দ্য পিপল অফ মালদ্বীপস আর নোন টু বি, মালদ্বীপের মানুষ কী হিসেবে পরিচিত? পিস লাভিং বা হচ্ছে শান্তিপ্রিয়। দ্য সুনামি দ্যাট হিট ইন 2004, 2004 সালে যখন কী করছে? আঘাত এনেছিল, তাহলে সেক্ষেত্রে মূলত কী হয়েছিল? ফ্লাডেড মেজর পার্টস, হ্যাঁ, মেজর পার্টস অফ দ্য কান্ট্রি, রাষ্ট্রের মানে এক কথা ওই দেশের বেশিরভাগ অঞ্চলই, প্রধান প্রধান অঞ্চলগুলো ফ্লাডেড বা নিমজ্জিত হয়ে গিয়েছিল, তাই না? এখানে অনলি এ ফিউ পার্টস হবে না, আর এখানে কোস্টাল এরিয়া, সমুদ্র এলাকা, সেটাও না। আর ইনান্ডেটেড অফ অল দ্য আইল্যান্ড, ইনান্ডেটেড অফ অল দ্য আইল্যান্ড, এটা কি হবে? সকল দ্বীপ সম্বন্ধে মূলত এখানে কিন্তু কোনো কথা বলা হয়নি, বলা হচ্ছে বেশিরভাগ অঞ্চলই পানির নিচে চলে গিয়েছিল, এর জন্য 1 নম্বর। ইট ইজ নট ড্যাশ দ্যাট দ্য মালদ্বীপ ইজ আন্ডার দ্য থ্রেট ফ্রম রাইজিং সি লেভেল, ইট ইজ নট ড্যাশ দ্যাট মালদ্বীপ ইজ আন্ডার থ্রেট, এটি কি? ইট ইজ নট ফরচুনেট, এটি কোনোভাবেই কি নয়? ফরচুনেট বা সৌভাগ্যজনক নয়, এটি কোনোভাবেই সৌভাগ্যজনক নয়, এটি সত্য নয়, এটা কি হবে না? এটা কি দুর্ভাগ্যজনক নয়? না, হবে না, এটি দুর্ভাগ্যজনক। এখানে নট কথাটা আছে, তার মানে এমন কিছু বসাইতে হবে যে দুইটা মিলে হয় দুর্ভাগ্যজনক। তাহলে নট ফরচুনেট মানে কি? সৌভাগ্যজনক নয়, তাহলে এখানে হবে হচ্ছে ফরচুনেট, ইট ইজ নট ফরচুনেট। দেয়ার আর ড্যাশ অপরচুনিটিস ফর দ্য ট্যুরিস্ট ইন দ্য মালদ্বীপ, এখানে কেমন? এখানে হচ্ছে এক্সিলেন্ট অপরচুনিটিস, এখানে ইগনোবল মানে ঘৃণ্য, আচ্ছা না, এখানে ভালো সুযোগ সুবিধা আছে। ইনসাফিসিয়েন্টও হবে না, ফিউও হবে না। এক্সিলেন্ট শব্দের অর্থ হচ্ছে চমৎকার, সুযোগ সুবিধা রয়েছে। দ্য ডিভাস্টেটিং সুনামি টুক প্লেস ইন, কত সালে হয়েছিল? এখানে হচ্ছে মূলত 2004 সালে আমরা মূলত দেখেছিলাম, তাই না? 2004 সালে আমরা মূলত দেখেছিলাম, এবং 2004 সাল মানে কি? 21 শতকের শুরু, তাই না? 21 শতকের শুরু, তাহলে অনসেট অফ দ্য 21st সেঞ্চুরি, অনসেট অফ দ্য 21st সেঞ্চুরি। ওকে ওকে, তাহলে এখন এরপরে আমরা যদি দেখি, দ্য মালদ্বীপ ইজ দ্য ড্যাশ কান্ট্রি টু অ্যারেঞ্জ এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, পানির নিচে প্রথমবারের মতো, প্রথম রাষ্ট্র, এজন্য এখানে কি হবে? ফার্স্ট মন্ত্রী সভা আয়োজন করা হয়েছিল, মন্ত্রী পরিষদের একটি সভা আয়োজন করা হয়েছিল, ক্যাবিনেট মিটিং, এটা হচ্ছে পৃথিবীতে ওই রাষ্ট্রটাই প্রথম ছিল। ইন দ্য আন্ডার ওয়াটার মিটিং, মানে ওই মিটিংয়ে দ্য ক্যাবিনেট অফ দ্য মালদ্বীপ পাস্ট এ রিজলিউশন ফর ড্যাশ কার্বন এমিশন, তাহলে এখানে তারা একটি চুক্তি করেছিলেন, এবং সেই চুক্তির উদ্দেশ্য কী ছিল? ফর ড্যাশ, এখানে কার্বন এমিশন, এখানে খেয়াল রাখবা ফর হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে, তাহলে এখানে কার্বন এমিশন কমানো না বাড়ানো, এখানে রিডিউসিং অথবা স্টপিং, এই দুইটার মধ্যে একটা হবে। এখানে কমিয়ে ফেলার কথা বলা হয়েছে, তাই না? কমিয়ে ফেলা, তাহলে কমিয়ে ফেলা মানে একদম তো বাদ দিতে পারবো না, কমিয়ে ফেলার কথার জন্য তারা একটি কি করছে? আহ্বান করেছিলেন পৃথিবীর মানুষকে, এজন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে রিডিউসিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ পার্ট শেষ করেছি, এখন আমরা অ্যান্সারিং কোশ্চেনে যাব। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় কি করতে হবে? এখানে যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার লিখতে হবে। হোয়াট ইজ অ্যান অ্যাটল? হ্যাঁ, অ্যাটল আমরা দেখেছি যে একটি গোলাকার প্রবাল দ্বীপকে বোঝানো হয়েছে, তাই না? গোলাকার প্রবাল দ্বীপ। তাহলে এখন আমরা এর অ্যান্সার আগে দেখবা কোন টেন্সে প্রশ্নটি রয়েছে। আমরা দেখতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা যেভাবে আসবে, কিভাবে আসবে? অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড কোরাল, এটার পরিচয় হচ্ছে এটা একটা কোরাল রিফ। এটা কেমন রিফ? এটা একটা প্রবাল দ্বীপ বা হচ্ছে কোরাল রিফ, আর এটার আকার হচ্ছে এ রিং শেপড, আংটির মতো একটা প্রবাল দ্বীপকে বোঝাচ্ছে। অর এ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড, এটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম, তাই না? স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড, এটি হচ্ছে একটি কোরাল রিফ অথবা একটি কোরাল আইল্যান্ড, যেটি হচ্ছে কি? ক্লোজলি স্পেসড, খুবই কাছাকাছি অবস্থান করে, তাই না? এইটুকু আমরা প্যাসেজের মধ্যে কিন্তু পড়েছি, তাই না? সহজে জাস্ট ওইখান থেকে আমরা অ্যান্সারটা করে দিয়েছি। এখন বি নম্বর প্রশ্নে যদি আমরা একটু যাই, বি নম্বর প্রশ্নে কি বলেছে? হু রুলড দ্য মালদ্বীপস ফ্রম 1887
টু 1965। এই যে 1887 সাল থেকে বা 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত মালদ্বীপকে কে শাসন করে? আমরা দেখেছিলাম এই টাইমে কলোনিয়াল রুল অথবা হচ্ছে তোমার ঔপনিবেশিক শাসন চলেছিল, এই টাইমে ব্রিটিশরা মূলত শাসন করেছিল, তাই না? এই যে দেখো দ্য ব্রিটিশ মানে ব্রিটিশরা রুলড, পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল প্রশ্ন, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার। ওকে, রুলড শাসন করেছিল দি মালদ্বীপস ফ্রম 1887 টু 1965, 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত মূলত মালদ্বীপকে শাসন করেছিল। কে শাসন করেছিল? ব্রিটিশরা শাসন করেছিল। আমার বি নম্বরের অ্যান্সার শেষ। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। ওকে, এরপরে দেখো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিউম্যান হ্যাবিটেশন অফ দ্য মালদ্বীপস? মালদ্বীপের মানব বসতি সম্বন্ধে তুমি কি জানো? মানব বসতি, যেখানে মানব বসতি সম্বন্ধে কি বলা হয়েছে? মূলত কারা প্রথমে এসেছে, কারা বসবাস করছে, কত সাল থেকে কত বছর আগে থেকে মানুষ বসবাস করছে? আমরা জানি প্রায় 3000 বছর ধরে মানুষ সেখানে বসবাস করছে, তাই না? এটা আমরা মূলত দেখেছি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? দ্য হিস্টোরি অফ হিউম্যান হ্যাবিটেশন অফ মালদ্বীপস, হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, হিস্টোরি হ্যাবিটেশন অফ দ্য মালদ্বীপ ইজ নট সো অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে খুব প্রাচীন নয়, অ্যানশিয়েন্ট শব্দের অর্থ প্রাচীন, খুব বেশি ওল্ড না, এটা খুব বেশি ওল্ড না। ইট ইজ নিয়ারলি 3000 ইয়ার্স, 3000 ইয়ার্স মানে হচ্ছে তোমার প্রায় 3000 বছরের কাছাকাছি হবে। ফ্রম হোয়েন, যখন থেকে পিপল হ্যাভ বিন লিভিং, এখানে বসবাস করছে, ইন দিস আইল্যান্ড স্টেট মানে হচ্ছে এই দ্বীপ রাষ্ট্রে মূলত বসবাস করছে। অন্যান্য রাষ্ট্রগুলোতে মানুষ বসবাস করছে আরও অনেক 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 বছর আগে, কিন্তু এখানে খুব বেশি প্রাচীন না, মানে ইজ নট সো অ্যানশিয়েন্ট, এটি খুব বেশি প্রাচীন নয়, এটি খুব বেশি ওল্ড না, মানে খুব বেশি পুরনো ঘটনা নয়, এটি মাত্র প্রায় কাছাকাছি 3000 বছরের কাছাকাছি সময় ধরে এখানে মানুষজন বসবাস করে আসছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটুকু ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে করা হয়েছে এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট, মানে প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবঅর্ডিনেট ক্লজটি যেটা রয়েছে সেটা হচ্ছে বসবাস করে আসছে, তখনও বসবাস করতো, এখন বসবাস করে আসছে, দীর্ঘ সময় ধরে চললে সেটা হচ্ছে আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসি, ঠিক আছে? মানে প্রেজেন্ট টেন্সে আসছে আর কি। প্রেজেন্ট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট টেন্সের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি সি নম্বর প্রশ্ন হচ্ছে, সি নম্বর প্রশ্ন আমরা পড়েছি। ডি নম্বর, ফ্রম হোয়ার দ্য আর্লিয়েস্ট সেটেলার্স কেম টু দ্য মালদ্বীপস, মানে কেম টু মূলত মালদ্বীপে এসেছিল, প্রথম কারা এসেছিল? আমরা জানি প্রথমে মূলত সাউথ ইন্ডিয়ান অ্যান্ড শ্রীলঙ্কার, তারা হোয়েন ডিড দে কাম, তারা মূলত কখন এসেছিল? সাউথ ইন্ডিয়ান আমরা প্রশ্নের মধ্যে দেখেছিলাম, যেহেতু পাস্ট টেন্সের প্রশ্ন, হোয়েন ডিড, তাই না? এই জন্য এখানে কি হবে, এই যে এখানে আর সাপোজ টু হ্যাভ কাম, কারা এসেছিল? দ্য আর্লিয়েস্ট সেটেলার্স অফ মালদ্বীপস আর সাপোজ টু হ্যাভ কাম ফ্রম সাউথ, এখানে কি বলেছে? সম্ভবত সাপোজ টু ধরে নেওয়া হয়, এদেরকে ধরে নেওয়া হয় যে হ্যাভ কাম ফ্রম সাউদার্ন ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিল। সাপোজ টু মানে হচ্ছে আর সাপোজ টু মানে এখানে হচ্ছে আসার কথা, এখানে আসার কথা, আই অ্যাম সাপোজ টু গো মানে হচ্ছে আমার যাওয়ার কথা, এরকম, ঠিক আছে? এখানে সাউদার্ন ইন্ডিয়া আর হচ্ছে যেহেতু লোকমুখে প্রচলিত আছে, মানে লোকমুখে প্রচলিত, সেহেতু আমরা এইভাবে অ্যান্সারটা করব যে এখানে মূলত সাউদার্ন ইন্ডিয়া এবং হচ্ছে শ্রীলঙ্কা এদের আসার কথা শোনা যায়। প্রথমত দে কেম, এই যে দেখো প্রশ্ন ছিল কিসে, পাস্ট টেন্সে না, এই এখন কিন্তু পাস্ট টেন্সে চলে আসছে। দে কেম, তারা এসেছিল, টু দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডে, অফ দ্য মালদ্বীপস, কোথাকার আইল্যান্ড? মালদ্বীপের আইল্যান্ডে এসেছিল, ইন দ্য 4th and 5th সেঞ্চুরিজ বিফোর খ্রিস্ট, মানে 400 থেকে 500 বছর পূর্বে, বিফোর খ্রিস্টের মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের 4 শতক বা 5 শতক পূর্বে, ঠিক আছে? এই সময় মূলত তারা এখানে এসেছিল। আর সাপোজ টু মানে তাদের আসার কথা, আমরা যেহেতু ইতিহাস থেকে জেনেছি, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া আছে, আমরা এখানে আর সাপোজ টু দিয়ে মানে সম্ভাবনা বুঝাবো। তারপরে দেখো, when was the Islamic Sultanate finally abolished from the Maldives and how? when কখন মূলত এখানে ইসলামিক যে সুলতানি শাসন এটা কখন শেষ হয়? অ্যাবলিশড মানে হচ্ছে শেষ হওয়ার সমাপ্তি ঘটা। আমরা দেখেছিলাম যে 1968 সালে, রাইট? 1968 সালে আমরা এটা দেখেছিলাম। 1965 সালে তারা আবার শাসন ফিরে পায়, 1968 সালে এটি শেষ হয়ে যায়। যে দেখো এখানে দেখো 11ই নভেম্বর, তাই না? তারা গণপ্রজাতন্ত্র হিসেবে রূপ নেয়। দ্য ইসলামিক সুলতানেট ওয়াজ ফাইনালি অ্যাবলিশড, এটা প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ অ্যাবলিশড, বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ ভয়েস, তাহলে এখানে ওয়াজ ফাইনালি অ্যাবলিশড, এটা ফাইনালি বা
একদম সর্বশেষ এটা কি অ্যাবলিশড বা হচ্ছে বাতিল করা হয়েছে ফ্রম দ্য মালদ্বীপস, মালদ্বীপ থেকে। মালদ্বীপসের আগে সবসময় দিতে হবে বা দা দিতে হবে, এখানে উচ্চারণ হবে দা মালদ্বীপস অন 11 নভেম্বর 1968, 1968 সালের 11ই নভেম্বর এটা হচ্ছে একদম অফিসিয়ালি, ফাইনালি বলতে এখানে অফিসিয়ালি একদম খাতা কলমে এটি কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। হোয়েন ইট ওয়াজ রিপ্লেসড, যখন মূলত ইট ওয়াজ রিপ্লেসড একে সরানো হয় কিসের মাধ্যমে, বাই এ রিপাবলিক, মানে একটি প্রজাতন্ত্র তৈরি করা হয় যেখানে মূলত প্রজারা প্রধান হবে, তাদের ভোটে বা অন্য কোনো মাধ্যমে প্রত্যক্ষ ভোট বা পরোক্ষ ভোটে যে কোনোভাবেই হোক একজন সরকার প্রধান নির্বাচন করা হবে এবং সেই যারা হচ্ছে গভর্ন করতে চায় তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে গভর্নর বা সরকার গঠন করবে। অ্যাট দ্য সেম টাইম দ্য কান্ট্রি অ্যাজিউম দ্য প্রেজেন্ট নেম, মানে এখানে বোঝানো হয়েছে যে 11ই নভেম্বর 1968 সালে মূলত ইসলামিক সুলতানির যে শাসনটা, এই শাসনটা মানে একদম বাতিল হয়ে যায় এবং বাতিল হওয়ার পরে এখানে মানে মালদ্বীপে মূলত এই যে নামটা, দুঃখিত, এই যে আমাদের ইসলামিক সুলতানেট, এই যে সুলতানি শাসন আমল বা শাসন, এটাকে চেঞ্জ করে ওই জায়গাটা গ্রহণ করে কে, ওই জায়গায় নিয়ে আসা হয়েছে গণপ্রজাতন্ত্রকে বা প্রজাতন্ত্রকে নিয়ে আসা হয়। এই যে প্রজাতন্ত্রকে নিয়ে আসা হয় ওই একই দিনে মূলত কি করা হয় বা ওই সময় মূলত বর্তমান নামটা নিয়ে আসা হয়। তার মানে এর আগে কিন্তু এই নাম ছিল না। হ্যাঁ, মালদ্বীপ নামটা হয়তো ওই সময় ছিল না, যেটা আমরা প্যাসেজ থেকে একটা ধারণা পেয়েছি, আমাদেরকে ম্যানিফেস্ট করে দেওয়া হয় নাই যে কি নাম ছিল পূর্বে, তবে আমরা বুঝতে পেরেছি যে এটা মূলত পরবর্তীতে এই নামটি দেওয়া হয় ওই সময়ে 11ই নভেম্বর 1968 সাল। ঠিক আছে, এরপরে দ্বিতীয় আমরা সেট 2-তে যাই, একটু অন্য কালার দিয়ে করি। হাউ মানে কিভাবে, ডু দ্য আইল্যান্ড অফ মালদ্বীপ লুক লাইক, এটি দেখতে কেমন, ইন দ্য ইন্ডিয়ান ওশান, দেখতে কেমন আমরা বলেছিলাম এটি দেখতে অনেকটা পার্লস বা হচ্ছে মুক্তার মতো লাগে, তাই না? চারদিকে হচ্ছে সাগর, মহাসাগর বা হচ্ছে কি বল, চারদিকে লেক, তাই না? আমরা চারদিকে লেক দেখেছিলাম। এই যে দেখো, দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড বাই দ্য সি অল অ্যারাউন্ড, চারদিকে মহাসাগর, এই যে সারাউন্ডেড বাই, এটি ঘেরা, কি দ্বারা ঘেরা, চারদিকে মহাসাগর দ্বারা ঘেরা, সমুদ্র দ্বারা ঘেরা, সমুদ্র দ্বারা ঘেরা, ওশান না, এখানে সি এর কথা বলা হচ্ছে, সি বা হচ্ছে সমুদ্র দ্বারা ঘেরা। দে লুক লাইক, তারা দেখতে কেমন, দে লুক, তারা দেখতে কেমন, এখানে কিন্তু একটা ভার্ব অফ পারসেপশনের ব্যবহার করা হয়েছে, তাই না? দে লুক লাইক, তারা দেখতে অনেকটা, পালস, তারা মুক্তার মতো, ইন দ্য ইন্ডিয়ান ওশান, মানে হচ্ছে ভারতীয় মহাসাগরে তারা দেখতে অনেকটা কিসের মতো, এখানে ভারতীয় এখানে কিন্তু ভারতীয় মহাসাগর বলা হয়েছে, এখানে কিন্তু সাগরের কথা বলা হয়েছে, একটু খেয়াল রাখবে, খেয়াল রেখে পড়বে। তারা দেখতে অনেকটা ভারতীয় বা ভারত মহাসাগরে তারা দেখতে অনেকটা মুক্তার মতো, অনেকটাই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখনও কিন্তু দেখতে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, মানে তখনও যতটা সুদর্শন ছিল বা যে ধরনের আকার ছিল এখনও ঠিক সেরকমই আছে। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইসলামিক সুলতানেট, বা হচ্ছে যে সালতানাত বলা হয় বাংলায়, এখানে হচ্ছে সুলতানেট বলা হবে, মানে ইসলামিক সালতানাত বা হচ্ছে তোমার ইসলামিক শাসন আমল। হ্যাঁ, সুলতানি শাসন সম্বন্ধে তুমি কি জানো, এখানে বি নম্বর কি হবে, আমার জানা বলতে সেটা শুরু হয়েছে কবে থেকে, আমরা দেখতেছি 1100 সাল থেকে, তাই না? মানে 12 শতক থেকে। দ্য মালদ্বীপস ওয়াজ গভর্নড, এটাকে শাসন করা হয়েছিল অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সালতানেট, এখানে সুলতানেট বা হচ্ছে সালতানাত, ইসলামিক সালতানাত বা ইসলামিক শাসনতন্ত্র বা ইসলামিক সুলতানি শাসন, ইসলামিক সুলতানি শাসন ফর মোস্ট অফ ইটস হিস্টোরি, মানে এর যত ইতিহাস আছে বা যত সময় আছে বা যতটুকু ইতিহাস থেকে জানা গেছে বেশিরভাগ সময় এখানে কি চলেছে, ইসলামী শাসন চলেছে, সুলতানি শাসন আমল চলেছে, এবং এই সময়টা ছিল 1153 সাল থেকে 1968 সাল, যার মধ্যে 75 বছর বা হচ্ছে আমরা দেখেছি ওইখানে মোটামুটি এখানে 65 আর ওইখানে হচ্ছে 13, 78 বছর বয়সে, হ্যাঁ 78 বছরের মতো হয়তো বা ব্রিটিশ শাসন আমল ছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রায় 800 বছরের কাছাকাছি সময় সেখানে আমরা ইসলামিক এই যে সুলতানি শাসন আমল দেখেছিলাম। এটা প্যাসিভ ভয়েসে অ্যান্সার, প্যাসিভ ভয়েসে প্রশ্ন ছিল, প্যাসিভ ভয়েসে অ্যান্সার হবে। তারপরে দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড সাইজ অফ মালদ্বীপস, হ্যাঁ মালদ্বীপের জনসংখ্যা এবং আকার সম্বন্ধে তোমরা কি জানো? জনসংখ্যা এবং আকারের পরিমাণ দেওয়া আছে, জনসংখ্যার আকার বিষয়টা দেওয়া নাই, তবে আমরা জানি জনসংখ্যা এবং আকারের দিক দিয়ে এটা হচ্ছে পৃথিবীতে মানে এশিয়ার হচ্ছে সবচেয়ে ছোট রাষ্ট্র। এই যে দ্য মালদ্বীপস ইজ র্যাঙ্কড, এটি হচ্ছে র্যাঙ্ক করেছে 8 অ্যামং দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অষ্টম, ছোটোর দিক থেকে অষ্টম রাষ্ট্র, উইথ অ্যান এরিয়া অফ 300 স্কোয়ার
কিলোমিটারস অনলি, মানে 300 মাত্র 300 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই দেশটি তোমার কি ছোটোর দিক থেকে অষ্টম র্যাঙ্ক করেছিল বা অষ্টম স্থান দখল করেছিল। উইথ রেসপেক্ট টু পপুলেশন অ্যান্ড সাইজ, আমরা যদি শুধুমাত্র এখানে রেসপেক্ট মানে কিন্তু সম্মান না, মানে পপুলেশন এবং সাইজ বিবেচনায় বা হচ্ছে আকার বিবেচনায় ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এশিয়ার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ছোট দেশ বা ক্ষুদ্রতম দেশ। এখানে আমরা দেখলাম স্মলেস্ট কান্ট্রি, এরিয়া দেয়া হয়েছে, তারপরে হচ্ছে আবার পপুলেশন আর সাইজের ক্ষেত্রে এটি এশিয়ার পৃথিবীতেও ছোট দেশ, পুরো পৃথিবীর বিবেচনায় ছোটোর দিক থেকে অষ্টম, আর এশিয়ার কান্ট্রিগুলোর বিবেচনায় এটি সবচেয়ে ছোট দেশ। ঠিক আছে, এটা হচ্ছে তার পপুলেশন এবং সাইজ বিবেচনায়, এটাই আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তারপরে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পর্তুগিজ কনকোয়েস্ট, এই যেখানে অ্যাবাউট দ্য পর্তুগিজ কনকোয়েস্ট অফ দ্য মালদ্বীপ, পর্তুগিজরা মূলত মালদ্বীপ জয় করেছিল, এটা সম্বন্ধে তুমি কি জানো। দেখো এখানে কিন্তু প্রশ্ন করেছে কোন টেন্সে, যে হোয়াট ডু ইউ নো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের অ্যান্সার কী হবে, অবশ্যই চায়না ভাষায় লিখবো না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে ইংরেজিতে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। ইন দ্য 16th সেঞ্চুরি, 16 শতক বলতে কি বোঝায়, আমরা জানি 16 শতক বলতে বোঝায়, 16 শতক মানে হচ্ছে 1500 সাল থেকে শুরু করে 1599 সাল, এই সময়টা, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, 15 শতক বলতে বুঝাবে হচ্ছে 1500 সাল থেকে 1599 সাল। ইন দ্য 16th সেঞ্চুরি, 16 শতকে দ্য পর্তুগিজ কনকোয়ার্ড দ্য মালদ্বীপ, তারা মূলত কি করেছিল, জয়লাভ করেছিল। ওইখানে আমরা কনকোয়েস্ট বলেছিলাম, দ্য কনকোয়েস্ট হচ্ছে এটা হচ্ছে নাউন, কিন্তু এটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি। আমরা বলেছি না নিজের ভাষায় লিখো, ওইখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আমরা কিছুটা ব্যতিক্রমীভাবে ইউজ করে আমরা সেন্টেন্সের অ্যান্সার করব, প্রশ্নের অ্যান্সার করব। দে কনকোয়ার্ড দ্য মালদ্বীপ, মালদ্বীপ জয় করেছিল, অ্যান্ড দে রুলড দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স, তারা 15 বছর ধরে মূলত এই মালদ্বীপকে শাসন করেছিল। পর্তুগিজ বণিকরা ব্যবসা করার জন্য যারা বিভিন্ন দেশে যেত এবং ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্য তারা মূলত লড়াই করত। এরপরে বণিক হিসেবে তারা বিভিন্ন দেশে যেত। হাউ আর দ্য মালদ্বীপিয়ান মানে মালদ্বীপের মানুষেরা, হাউ আর দ্য মালদ্বীপিয়ান কনভার্টেড টু ইসলাম, তারা কিভাবে ইসলাম ধর্মের ধর্মান্তরিত হয়েছিল। আমরা দেখেছি না 12 শতকের মাঝামাঝি সময়ে আফ্রিকার পূর্ব আফ্রিকানরা এবং আরব রাষ্ট্রের থেকে বিভিন্ন মানুষ মূলত ওই রাষ্ট্রে গিয়েছিল, তাই না। এই যে দ্য মালদ্বীপিয়ান ওয়ার কনভার্টেড, তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল টু ইসলামে আফটার কামিং ইনটু কন্ট্যাক্ট, কাদের সংস্পর্শে আসার মাধ্যমে, উইথ দ্য ইস্ট আফ্রিকান মানে হচ্ছে পূর্ব আফ্রিকার লোকেরা, আফ্রিকায় কিন্তু প্রচুর মুসলিম আছে, তাদের মাধ্যমে, অ্যান্ড আরব সেইলর্স বা নাবিকরা, হু কেম টু দ্য মালদ্বীপ ইন দ্য মিড 20th সেঞ্চুরি, প্রায় 12 শতকের মাঝামাঝি সময়, মানে 1100 থেকে 1199 হচ্ছে 12 শতক, এর মাঝামাঝি সময় মানে 50-এর আগে পরে এরকম সময়ে, 1150-এর আগে বা 1150-এর কাছাকাছি সময় মূলত এই আফ্রিকান আর হচ্ছে মানে পূর্ব আফ্রিকান আর হচ্ছে তোমার আরবের যে নাবিকরা হচ্ছে তাদের সংস্পর্শে আসার পরে মূলত তারা কি হয়েছিলেন, বেশিরভাগ যে মালদ্বীপিয়ান ছিলেন এনারা বুদ্ধিস্ট ছিলেন বা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে তারা কি হন, ধর্মান্তরিত হন এবং ধর্মান্তরিত হয়ে সুন্নি মুসলিম হয়ে যান, শিয়া মুসলিম না, সুন্নি মুসলিম। আচ্ছা, আমরা সেট 2 শেষ করেছি, আমরা সেট 3-তে যাব একটু। আচ্ছা, সেট 3-তে আমরা যদি একটু দেখি কি কি রয়েছে প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য ফেট মানে তাদের ভাগ্যে কি ছিল, অফ দ্য মালদ্বীপস হ্যাভিং অ্যাচিভড ফ্রিডম ফ্রম ব্রিটিশ থেকে যখন তারা কি করলো, স্বাধীনতা অর্জন করলো, স্বাধীনতা লাভ করার পর তাদের ভাগ্যে কি জুটেছিল। তারা যখন 1965 সালে তারা স্বাধীন হয়, কিন্তু সেই স্বাধীন হওয়ার পরে পরবর্তী 3 বছরে আবার ইসলামিক সালতানাত বা হচ্ছে ইসলামিক সুলতানেট যেটাকে আমরা বলি, এই শাসনটা আবার 3 বছর চলেছিল। তারপরে গিয়ে এটি কি হয়ে যায়, গণপ্রজাতন্ত্র বা দ্য রিপাবলিক দ্বারা রিপ্লেস হয়, তাই না। চলো দেখি প্রশ্নে কি লিখেছে, প্রশ্নের উত্তর কি দেওয়া আছে। এই যে দেখো, হ্যাভিং অ্যাচিভড ফ্রিডম ফ্রম ব্রিটেন ইন 1965, 1965 সালে দ্য সুলতানেট কন্টিনিউ টু অপারেট, তারা কন্টিনিউ করে পরিচালনা করতে, ইন দ্য মালদ্বীপ, তারা মূলত অপারেট করে, মালদ্বীপকে অপারেট করে, ওয়ান্স এগেইন ফর অ্যানাদার 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরের জন্য বা পরবর্তী আরও 3 বছরের জন্য মূলত এখানে শাসন কার্য চালায় কে, কন্টিনিউ টু অপারেট, মালদ্বীপ শাসন করে কে, সুলতানেট বা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী সুলতানি শাসন এখানে পরিচালিত হয়।
এই যে এই অংশটুকু হ্যাভিং থেকে এই অংশটুকু আমরা এখানে দেখেছি, এটা অংশ ফ্রেজ, এর মধ্যে কোনো টেন্স নির্ণয় করার কোনো অপশন নাই। আমরা এই যে দি থেকে এই অংশটুকু টেন্স নির্ণয় করতে পারি, এই জন্য এটাকে বলা হয় ক্লজ, একটি মাত্র ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, রাইট। প্রশ্নের মধ্যে আমরা এইভাবে দেখে দেখে অ্যান্সার করব, বুঝে বুঝে পড়বো, যাতে আমরা পরীক্ষার হলে আমরা নিজেরা যাতে প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারি। হোয়েন ডিড ইবনে বতুতা ট্রাভেল অ্যারাউন্ড দ্য মালদ্বীপ, তিনি মূলত কোন সময়ে অ্যারাউন্ড মালদ্বীপ ভ্রমণ করেছিলেন? আমরা দেখেছিলাম 1344 সালে, খুব সম্ভবত 1344 সালে তিনি মালদ্বীপ ভ্রমণ করেন, তাই না? চলো আমরা একটু দেখি ইবনে বতুতা কখন আসেন মালদ্বীপে। হ্যাঁ, এই যে দেখো, ইবনে বতুতা ট্রাভেল, পাস্ট টেন্স, হ্যাঁ, হোয়েন ডিড ছিল না, পাস্ট টেন্স, এই জন্য ডিড তো উঠে যাবে, সাহায্যকারী ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব মূলত নেগেটিভ, আর নেগেটিভ ইন্টারোগেটিভের সময় থাকে। আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি, প্রশ্নের উত্তর তো অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই ডিডটা তো আর থাকবে না, এখন ডিড উঠে গিয়ে পাস্ট ইনডিফিনিট বানাতে হলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, এই যে ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস ইন 1344, মানে হচ্ছে মালদ্বীপে আসে প্রায় 1344 সালে, হ্যাঁ, পুরো মালদ্বীপ ভ্রমণ করেছিলেন হচ্ছে 1344 সালে, 1344। এখানে অনেকে 44, এই যে 1344 বলে, এটা কিন্তু ভুল উচ্চারণ, 1344 বলতে হবে। ইংলিশে লিখতে গেলেও কিন্তু এটা হয়, অনেক ভাইবা বোর্ডে এগুলো জিজ্ঞাসা করে। এরপরে দেখো, হোয়ার ইজ দ্য মালদ্বীপ সিচুয়েটেড, মালদ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপের চারপাশে কি রয়েছে সেটা উল্লেখ করতে হবে। ভারত মহাসাগরে অবস্থিত অবশ্যই, তাই না? আমরা জানি, এই যে দেখো, যে সহজে বলা আছে, দ্য মালদ্বীপ সিচুয়েটেড ইন, এটি অবস্থিত ইন দ্য ইন্ডিয়ান ওশান, ভারতীয় উপমহাসাগরে। এর আশেপাশে কি আছে, কি দ্বারা সারাউন্ডেড, এই অংশটুকু আমরা অ্যাড করে দিলে প্রশ্নের উত্তরটা আরেকটু পরিপূর্ণতা পাবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি, হাউ ডিড দ্য হিউম্যান সেটেলমেন্ট অকিউর অন দ্য আইল্যান্ড অফ মালদ্বীপ, কীভাবে মানব বসতি গড়ে উঠেছে? হিউম্যান সেটেলমেন্ট মানে হচ্ছে মানব বসতি, কীভাবে মানব বসতি গড়ে উঠেছে আইল্যান্ড, মালদ্বীপের হচ্ছে আইল্যান্ড বা দ্বীপে কীভাবে মানব বসতি গড়ে উঠেছে। চলো দেখি ডি নম্বরে, মানব বসতি কীভাবে গড়ে উঠলো। পিপল হ্যাভ বিন লিভিং মালদ্বীপ ফর নিয়ারলি 3000 ইয়ার্স, 300 বছর ধরে সেখানে বসবাস করছে, তাই না? 300 বছর ধরে, দুঃখিত, এখানে 3000 বছর ধরে বসবাস করছে, 3000। এখানে অনেকে 1000কে প্লুরাল করে, একককে প্লুরাল করে, এটা করবে না, হ্যাঁ। নিয়ারলি 3000 ইয়ার্স, প্রায় 3000 বছর ধরে বসবাস করে আসছে। সাউথ ইন্ডিয়ানস অ্যান্ড শ্রীলঙ্কানস, দক্ষিণ ভারতীয়রা এবং শ্রীলঙ্কানরা, প্রবাবলি, খুব সম্ভবত, ফার্স্ট সেটেল, তারা সেখানে কি করেছিলেন, সেটেলড অন, মানে সেখানে মানে আসেন বা সেখানে এসে বসবাস শুরু করেন। দিস আইল্যান্ডস, ওই কিগুলোতে, দ্বীপগুলোতে, ইন দ্য 4th অ্যান্ড দ্য 5th সেঞ্চুরিজ, মানে হচ্ছে 4th শতক এবং পঞ্চম শতকে, 400 থেকে 500 শতক, মানে 4th শতক বলতে কি বোঝায়? দেখো, 4th শতক বলতে কিন্তু বোঝায় 300 থেকে 399 সাল। আবার এখানে পঞ্চম শতক বলতে বোঝাচ্ছে যে 400, এখানে সাল বলতে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, হ্যাঁ, এটাকে পূর্বাব্দ বলা হবে, হ্যাঁ, পূর্বাব্দ বলা হবে, মানে এক কথায় 4th থেকে 5ম পূর্বাব্দ শতক পূর্বাব্দে মূলত এখানে তারা বসবাস শুরু করেছিল। এভাবেই মূলত তাদের সেখানে জনবসতি গড়ে ওঠে। তারপরে দেখো, হোয়েন ডিড পিপল স্টার্ট লিভিং অন দিস আইল্যান্ড, এই আইল্যান্ডগুলোতে মানুষ কিভাবে কখন দ্বীপসমূহে বসবাস শুরু করেছিল, কোন সময়টাতে? দেখো তো কোন সময়ে। পিপল স্টার্টেড লিভিং ইন দ্য আইল্যান্ড অ্যাবাউট 300 ইয়ার্স এগো, জাস্ট 3000 বছর পূর্বে মূলত মানুষ এখানে বসবাস শুরু করেছিল। 3000 বছর পূর্বে মানুষ এখানে বসবাস শুরু করেছিল। আমাদের যা শুধু টাইমটা দিতে হবে, এছাড়া এখানে কত সালে কিভাবে শুরু করেছে এটা আসলে উল্লেখ নাই। আচ্ছা, আমরা সেট 4-এ যাব। সেট 4-এর প্রশ্নগুলো যদি একটু দেখি। হোয়াই ইজ দ্য মালদ্বীপস এ রিমার্কেবল ট্যুরিস্ট স্পট, কেন এটি পর্যটন স্থান হিসেবে বিখ্যাত? রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, মেনশনিং উল্লেখযোগ্য, ট্যুরিস্ট স্পট, কেন একটি পর্যটন স্থান হিসেবে বিখ্যাত, এ নম্বরে। প্রিয় শিক্ষার্থীর, এটার অ্যান্সার যদি আমরা একটু দেখতে যাই, তাহলে এখানে আমরা মূলত কি দেখতে পাই, দেখো, দ্য মালদ্বীপস ইজ এ রিমার্কেবল ট্যুরিস্ট ফর হ্যাভিং, রিমার্কেবল ট্যুরিস্ট স্পট বলা হয়। এখানে ট্যুরিস্টের পরে একটা স্পট বসিয়ে দিব, বা হচ্ছে যদি প্রয়োজন হয় দিবা, নাহলে দরকার নেই। ট্যুরিস্ট ফর হ্যাভিং এনজয়েবল ওয়েদার, এখানে কি রয়েছে, এনজয়েবল একটা ওয়েদার বা আবহাওয়া রয়েছে। হেভেনলি বিচেস মানে স্বর্গীয় কিছু সৈকত আছে। অ্যান্ড লেগুনস শব্দের অর্থ হচ্ছে হ্রদকে দেখা যায় না, উপহ্রদ মানে হচ্ছে হ্রদের চেয়ে ছোট। লাক্সারিয়াস হলিডে রিসোর্ট, এখানে কিছু কি বিলাসবহুল কিছু কি রিসোর্ট রয়েছে, যেখানে মূলত আমরা দিন রাত্রি যাপন করতে পারি। আচ্ছা,
আর তারপরে অ্যান্ড দ্য পিস লাভিং পিপল, এখানে শান্তিপ্রিয় কিছু মানুষ রয়েছে। তাহলে এখানে কেন আমাদের কি কি একটা ভালো জায়গা বা টুরিস্ট স্পট হওয়ার জন্য আমাদের কি কি দরকার? একটা ভালো আবহাওয়া লাগবে, এনজয়েবল ওয়েদার, কিছু বিচেস লাগবে, মানুষ গিয়ে ঘুরবে কোথায়, তাই না? সমুদ্রের পাশে সৈকত লাগবে। লেগুনস মানে কি বোঝাচ্ছে? লেগুন শব্দের অর্থ হচ্ছে উপহ্রদ, ঘোরার জন্য জায়গা। তারপরে থাকার জন্য রিসোর্ট আছে, আর সেখানকার মানুষেরা পিস লাভিং, তারা শান্তিপ্রিয়। তাহলে অবশ্যই এটি কি হবে? রিমার্কেবল একটা টুরিস্ট স্পট বলা যায়, তাই না? তাহলে এখানে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার দিব। ওকে, এই যে স্পট কথাটা আছে, এখানে আমরা টুরিস্টের পরে স্পট কথাটাকে বসিয়ে দিব। হোয়াই ইজ 2008 এ সিগনিফিক্যান্ট ইয়ার ফর দ্য মালদ্বীপ? 2008 সালের জন্য, 8 সালের যে এই যে কেন সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ একটি সাল, কেন বলো তো তাৎপর্যপূর্ণ কেন? কারণ এই সময় কি হয়েছিল? এই সময় মূলত একটি মিটিং হয়েছিল, তাই না? এই সময় একটি মিটিং হয়েছিল, যে মিটিং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো হয়, মালদ্বীপে হয়েছে। 2008 ইজ এ সিগনিফিক্যান্ট ইয়ার, কেন? ফর দ্য মালদ্বীপস, মালদ্বীপের জন্য। বিকজ, কেন না, ইন দ্যাট ইয়ার, ওই সালে। এখানে যদি বর্তমান সময় বোঝায়, বর্তমান সময়, তাহলে এটা হতে হচ্ছে ইন দিস ইয়ার। আর যেহেতু এখানে বর্তমান সময় বোঝায় নাই, অতীতকাল বুঝিয়েছে, এই জন্য ইন দ্যাট হবে। হ্যাঁ, ইন দ্যাট ইয়ার দ্য মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর বিচ। মানে এখানে আমরা মূলত সবার কথা বলেনি, এখানে মূলত কি হয়েছে, এই সালে কান্ট্রি, এই দেশের তালিকায়, সুখী দেশের তালিকায় প্রথম দিকের একটা স্থান দখল করে ফর বিচ, মানে সেখানে বিচের জন্য, রেস্টের জন্য এবং রিল্যাক্সেশন, রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন। তাহলে এখানে মালদ্বীপস হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর বিচ, মানে সৈকতের জন্য, রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন, আরাম বা হচ্ছে হ্যাঁ আরামপ্রদ রাষ্ট্র হিসেবে, অ্যান্ড অলসো এবং আরও অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মূলত কান্ট্রি ব্র্যান্ড মানে এখানে হচ্ছে বেস্ট কান্ট্রি হিসেবে ইয়ে হয়, আর যে সেকেন্ড বেস্ট কান্ট্রি হিসেবে ন্যাচারাল বিউটি, মানে এটা হচ্ছে আমরা রিসার্চ করে বের করা হয়েছে, জাস্ট শুধু দেখা হয়েছে যেটা সেকেন্ড বেস্ট কান্ট্রি হয়েছিল ব্র্যান্ড ফর ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্বিতীয় স্থান অর্জন করে, এবং হচ্ছে সুখ মানে দুঃখিত মানে যেখানে আরামপ্রদতার দিক থেকে, আরামের দিক থেকে, শান্তির দিক থেকে এবং হচ্ছে সমুদ্র সৈকতের দিক থেকে এটা সেরা রাষ্ট্র হিসেবে কি করা হয়, এটাকে নমিনেট করা হয় বা বাছাই করা হয়। এজন্য অবশ্যই 2008 সাল মালদ্বীপের জন্য সেরা একটি সময় ছিল বা সেরা বছর ছিল। ঠিক আছে, এরপরে দেখি হোয়াট মে হ্যাপেন টু দ্য মালদ্বীপ উইং টু গ্লোবাল ওয়ার্মিং। উইং টু আর হচ্ছে বিকজ অফ একই জিনিস। উইং টু মানে কারণে, ডিউ টু মানে কারণে, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে মূলত মালদ্বীপে কি ঘটতে পারে? আমরা দেখেছি এটা কি হতে পারে, এটা মূলত সমুদ্রের তলদেশে চলে যেতে পারে বা সমুদ্রের রাইজ, যে ওয়াটার লেভেলটা বেড়ে যেতে পারে। আর ওয়াটার লেভেল বেড়ে গেলে সমুদ্রের তলদেশে এটা যদি চলে যায়, তাহলে ম্যাপ থেকে এই রাষ্ট্রের কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না ম্যাপে। আমরা দেখেছি না, এটা ঘটতে পারে। এই যে মে আছে, মডাল ভার্ব থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে, এই জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে হচ্ছে উইং টু মানে কারণে, উইং টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে, দ্য মালদ্বীপস মে বি সোয়েপ্ট, এই যে সোয়েপ্ট হয় মানে ভেসে যেতে পারে, ডুবে যেতে পারে, বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল। কিসের মাধ্যমে? মানে যে রাইজিং ওয়াটার লেভেল মানে বৃদ্ধিপ্রাপ্ত পানির সীমার কারণে, সীমা ইন দ্য ইন্ডিয়ান ওশান, মানে এখানে ইন মানে হচ্ছে কিসে, ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের পানির উচ্চতা বৃদ্ধির কারণে এই মালদ্বীপ একটা সময় গিয়ে কি হতে পারে, একটা সময় তার নিজের অস্তিত্ব ভারত মহাসাগরের মধ্যে মূলত ডুবে যেতে পারে, একটা সময় এটি হারিয়ে যেতে পারে আমাদের মানচিত্র থেকে। এখানে সাইডে দিতে পারো দাস, হ্যাঁ ইট মে, কি বলা যায় এটাকে, এটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে, মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। আমরা এখানে উপরে দেখেছিলাম, তাই না, মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার একটা কথা ছিল, ইট মে বি লস্ট ফ্রম বা অন দ্য ম্যাপ, ইট মে বি লস্ট অন দ্য ম্যাপ, এটি ম্যাপ থেকে বা হচ্ছে ফ্রম দ্য ম্যাপ থেকে হারিয়ে যেতে পারে। তারপরে দেখো হোয়াট হ্যাপেন টু দ্য মালদ্বীপ ডিউরিং দ্য সুনামি অফ 2004, এখানে টি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে, টি এর উচ্চারণ হবে না। সুনামি 2004 সালে মূলত মালদ্বীপে কি ঘটেছিল? আমরা দেখেছিলাম মেজর পার্টগুলো কি হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল না। আমাদের অ্যান্সার এখানে ওভাবেই দেওয়া আছে, দেখো ডিউরিং দ্য সুনামি অফ 2004, 2004 সালের সুনামিতে মেনি ড্রাই পার্টস, শুষ্ক যে এলাকাগুলো রয়েছে, হ্যাঁ মেনি ড্রাই পার্টস অনেক শুষ্ক যত বড় বড় এলাকা রয়েছে, অফ দ্য মালদ্বীপস, মালদ্বীপের শুষ্ক এলাকাগুলো ওয়ার ফ্লাডেড, এটি কি হয়ে গেছিল, বন্যায় প্লাবিত হয়ে গেছিল, বাই ওয়াটার শ্রিঙ্কিং দ্য কান্ট্রি,
মানে বৃদ্ধিপ্রাপ্ত যে পানি, এই পানির বৃদ্ধিপ্রাপ্ত পানির কারণে এটি বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, এটা আমরা দেখেছি। মানে এই যে এখানে দেখো পাস্ট টেন্স না 2004, এই জন্য কি হয়েছে, এই যে ওয়ার পাস্ট টেন্স। আর এখানে মালদ্বীপস, এখানে কি বোঝাচ্ছে, মালদ্বীপসের জন্য ওয়ার না, কিন্তু এই যে পার্টসের জন্য। যখন প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রিপোজিশনের আগের এইটাকে, এই নাউনকে ধরে এখানে বসাইতে হয়। যাই হোক, এরপরটাতে যাই, 4 নম্বর শেষ, আমরা 5 নম্বরে যাব। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, তুমি কি এটাকে সমর্থন করো? এটা হচ্ছে জনসম্মুখে একটা নিদর্শন বা হচ্ছে একটা কি ঘটনা, সবার সামনে হাইলাইট করার জন্য একটা ঘটনা, যে তোমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য তোমরা সবাই জড়িত, কিন্তু আমরা ভুক্তভোগী শুধু আমরাই। এটাই শুধু প্রকাশ করার জন্য মানুষের মানে এই কাজটা করা হয়। হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ আ স্ট্রেঞ্জ মিটিং, এই অদ্ভুত মিটিং করার আসলে কারণটা কি, তাই না? নম্বর প্রশ্ন, এটা খুব ভালো করে মুখস্থ করবে পড়ার সময়। আসলে কারণটা কি? ইয়েস আই সাপোর্ট, হ্যাঁ আমি কি করি, প্রথমে লিখবে যে তুমি সাপোর্ট করো কিনা। ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, মানে পানির নিচে এই ধরনের একটা কি, এই ধরনের পানির নিচে যে এই ধরনের একটা মিটিং করা হলে, এই মিটিংটা আমি সাপোর্ট করি। কেন সাপোর্ট করি, এখন দেখো আমি কেন সাপোর্ট করছি। সাপোর্ট করার কারণটা হচ্ছে, দ্য রিজন ফর হোল্ডিং সাচ আ স্ট্রেঞ্জ মিটিং ওয়াজ, আসল কারণটা কি ছিল, আসল কারণ এই যে এখানে ফর আছে না, প্রিপোজিশনের পূর্বে যে নাউন আছে রিজন, একটা কারণ, এই জন্য এখানে সিঙ্গুলার ওয়াজ বসছে। হ্যাঁ, ওয়াজ টু ড্র দ্য ওয়ার্ল্ডস অ্যাটেনশন, পৃথিবীর কি পাবা, অ্যাটেনশন মানে পৃথিবী যাতে তার দিকে দৃষ্টি দেয়, টু দ্য সিরিয়াস থ্রেট, কিসের হুমকি, অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের যে মারাত্মক হুমকি, এই হুমকির দিকে পুরো বিশ্ব যাতে একটু নজর দেয়, যে আসলে এটার জন্য বিভিন্ন রাষ্ট্রের কষ্ট হচ্ছে, বিশেষ করে মালদ্বীপের সমস্যা হচ্ছে, আমরা যদি একটু বৈশ্বিক উষ্ণায়নটা কমিয়ে দিই, এটার উপরে মূলত নজর, মানে বৈশ্বিক নেতাদের নজর আনার জন্য তারা এই কাজটা করেছিল। এবং শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং না, অ্যান্ড রাইজিং সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, মানে বৃদ্ধিপ্রাপ্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বা সমুদ্রের পানির উচ্চতা ইন দ্য মালদ্বীপ, এক কথা মালদ্বীপে যে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সেটাও তারা মূলত সেই থ্রেটেও ছিল। সেই থ্রেটগুলোর প্রতি সবাই যাতে একটু কি দেয়, নজর দেয়, সেটাকে প্রকাশ করার জন্যই মূলত, বা সেটা সবার সামনে তুলে ধরার জন্যই তারা এই স্ট্রেঞ্জ বা অদ্ভুত ধরনের মিটিংটি করেছিল। ইট ওয়াজ অলসো আ সিম্বলিক ওয়ে, এটি ছিল কি একটি প্রতীকী পদ্ধতি, টু আর্জ অল নেশনস, মানে সকল জাতিকে অনুরোধ করার জন্য। হ্যাঁ, মানে তাৎক্ষণিকভাবে অনুরোধ করার একটা কি বলা যায়, প্রতীকী একটি পদ্ধতি ছিল। টু রিডিউস দেয়ার কার্বন এমিশন, যাতে যে প্রত্যেকটা রাষ্ট্র তাদের কার্বন এমিশন বা হচ্ছে তাদের কার্বনের যে নির্গমন, এটা যাতে কমিয়ে দেয়। হ্যাঁ, রিডিউসের কথা বলা হচ্ছে, একদম স্টপের কথা বলা হয়নি। কার্বন একদম স্টপ করা সম্ভব না, আর হলেও এখন হবে না, এখন শুধুমাত্র আমরা কমাতেই পারি। টু রিডিউস অ্যান্ড প্রোটেক্ট, এবং আমরা যেন কী করি, রক্ষা করি। এখন বলতে পারো স্যার এটা তো পাস্ট টেন্সের অ্যান্সার, কেন প্রেজেন্ট হলো? এই টু এর কারণে রিডিউস হয়েছে, এই টু এর প্রভাবেই প্রোটেক্ট হয়েছে, ভার্বের বেস ফর্ম। প্রোটেক্ট লো লাইং কান্ট্রিজ ফ্রম বিইং সাবমার্সড ইন দ্য ফিউচার, তার মানে ভবিষ্যতে যাতে নিমজ্জিত না হয়ে যায়। শুধু সেটাই নয়, প্রোটেক্ট সকল লো লাইং কান্ট্রি মানে হচ্ছে তোমার নিম্ন উচ্চতার দেশগুলো, হ্যাঁ, নিম্ন যে দেশগুলো রয়েছে, নিম্ন মানে ভূতলের নিচের দিকে যে নিচে একদম ঢালু যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই ঢালু রাষ্ট্রগুলো থেকে ভবিষ্যতে পানির মধ্যে ডুবে যাওয়া থেকে, প্লাবিত হওয়া থেকে বাঁচাতে মূলত কী করা হয়েছিল, এই সকল জাতিকে একটা আর্জ বা হচ্ছে আর্জি জানানো হয়েছিল। এবং সেই আর্জি জানানোর একটি প্রতীকী পদ্ধতি ছিল এই যে ওয়াটার লেভেলের নিচে মিটিং করা। বুঝাতে পেরেছি? এরপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য আন্ডার ওয়াটার মিটিং, এটার ফলাফল কী ছিল? আসলে এই যে মিটিংটাতে একটা ফলাফল কী ছিল? ফলাফল কী ছিল? তারা একটি চুক্তিতে স্বাক্ষর করে, তাই না? এটা আমরা দেখেছিলাম এটা তারা সবাই মিলে কি করে, চুক্তিতে স্বাক্ষর করে। এই যে ইন দ্য আন্ডার ওয়াটার মিটিং দ্য ক্যাবিনেট, এই যেখানে একটা কমা দিও, হ্যাঁ, তাহলে আরও বেশি সুন্দর হবে। ইন দ্য আন্ডার ওয়াটার মিটিং দ্য ক্যাবিনেট সাইন্ড এ ডকুমেন্ট, ক্যাবিনেট মানে মন্ত্রিসভা একটি ডকুমেন্টে সিগনেচার করে, কলিং অন মানে হচ্ছে আহ্বান জানিয়ে, অল নেশন সকল জাতিকে আহ্বান জানিয়ে, টু কাট দেয়ার কার্বন এমিশন, কাট মানে হচ্ছে এখানে কমিয়ে দেয়া, দেয়ার কার্বন এমিশন, সো দ্যাট যাতে তারা কি করতে পারে, কার্বন নির্গমনকে কমাতে সবাইকে আহ্বান জানানো হয়, সো দ্যাট যাতে গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি কন্ট্রোলড, এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন যাতে কি করা যায়, কন্ট্রোল করা যায়। এবং এইটাকে দেখানোর জন্য এইটাই ছিল আমাদের সেই মিটিংয়ের ফলাফল। এখানে কি হয়েছে, সাইন্ড এ ডকুমেন্ট, এটা হচ্ছে সাইন্ড এ ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে তারা একটি
ডকুমেন্ট বা হচ্ছে ডকুমেন্টে সিগনেচার করে। এটাই হচ্ছে মূল ফলাফল ছিল এবং সিগনেচারের ফলাফল ছিল সবাইকে আহ্বান জানানো। আমরা বি নম্বর প্রশ্নে যাই। যদি বি নম্বর প্রশ্নে দেখি, প্রিয় শিক্ষার্থীরা আমরা বি নম্বর প্রশ্নটা একটু দেখি। ফর হোয়াট, কি জন্য, ইজ দ্য মালদ্বীপ ওয়েল নন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সুপরিচিত মালদ্বীপ কি কারণে সুপরিচিত? মালদ্বীপ সুপরিচিত কেন? কারণ মালদ্বীপ হচ্ছে একটি নিচু দেশ, তাই না? পৃথিবীতে একটি নিচু দেশ। প্রশ্নের উত্তর কি লিখেছে দেখো, দ্য মালদ্বীপ ইজ ওয়েল নন, এটি সুপরিচিত, বিকজ, কেননা ইট ইজ দ্য লোয়েস্ট কান্ট্রি, এটি হচ্ছে নিচু দেশ, সবচেয়ে নিচুতম দেশ ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে এটি হচ্ছে নিচুতম দেশ। যেহেতু নিচু দেশ এবং নিচু দেশ হিসেবে এটি পুরো পৃথিবীর কাছে পরিচিত। আমাদের অ্যান্সার এটা শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে, হোয়াই ইজ দ্য সি লেভেল ইন দ্য মালদ্বীপ রাইজিং, কেন সি লেভেল বা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কেন বৃদ্ধি পাচ্ছে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কার্বন এমিশনের ফলে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রশ্নের অ্যান্সারটি আমরা মূলত এখানে কিভাবে লিখেছি, দ্য সি লেভেল ইন দ্য মালদ্বীপ ইজ রাইজিং ফর গ্লোবাল ওয়ার্মিং, এই যে এখানে শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং, এক কথায় উত্তর শেষ। কি কারণে? ফর গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মূলত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, হোয়েন ওয়ার মেনি অফ দ্য ড্রাই পার্টস অফ মালদ্বীপস ফ্লাডেড বাই ওয়াটার, কোন সময় মূলত এই যে পানির নিচে চলে গিয়েছিল, বেশিরভাগ পানির নিচে, মানে এক কথায় মালদ্বীপের বেশিরভাগ শুকনো অঞ্চলই পানির নিচে চলে গিয়েছিল কোন সময়? সুনামির সময় না, 2004 সালের সুনামিতে। আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো, অ্যান্সার হবে হচ্ছে ডিউরিং দ্য সুনামি অফ 2004, মানে এই সুনামিটা একটা দীর্ঘ সময় জুড়ে হয়েছিল, ঠিক আছে? এই সুনামিটা একটা দীর্ঘ সময় ধরে হলে সেটা ডিউরিং বসে। ডিউরিং দ্য সুনামি অফ 2004, 2004 সালের সুনামিতে মেনি অফ দ্য মালদ্বীপস ড্রাই পার্ট, মালদ্বীপের সেই শুষ্ক অংশগুলো বা শুকনো অংশগুলো, ওয়ার ফ্লাডেড, এটি কী হয়ে গেছিলো, প্লাবিত হয়েছিল, বাই ওয়াটার, কিসের মাধ্যমে? পানির মাধ্যমে, তাই না? সমুদ্রের পানি, বাই দ্য ওয়াটার, এখানে বাই দ্য ওয়াটার অফ, এখানে লিখতে পারে বাই দ্য ওয়াটার অফ ইন্ডিয়ান ওশান, এটা দেওয়া যায়, ঠিক আছে? আমরা একদম শেষ প্রশ্নে চলে আসছি। আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস বিগান টু পারচেস ল্যান্ড ফর নিয়ার বাই কান্ট্রিজ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নটির উত্তরটা যতবার মানে এই অধ্যায় মানে এই শুরু করবা পড়তে, এটা আগে ভালো করে পড়ে নিবা। হোয়াই হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাই না? বিগান, কেন সরকার, মালদ্বীপের সরকার কেন পারচেস করছে বা কিনছে জমি আশেপাশের দেশ থেকে? কেন জমি কিনছে? কেন? যাতে তারা কি করতে পারে, ফর এখানে রিসেটেল, না, পুনরায় যাতে তার জনগণগুলোকে অন্য কোথাও সরিয়ে দেওয়া যায়। এই যে দেখো, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যান্সার। এই যে দেখো, দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হ্যাজ বিগান টু পারচেস ল্যান্ড ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ, অ্যাজ মানে কারণে, হ্যাঁ, এখানে শুধু বিকজ দিলেও হবে কিন্তু, অ্যাজ দ্য আইল্যান্ড গো আন্ডার ওয়াটার, তাহলে এখানে আইল্যান্ড বা হচ্ছে দ্বীপ কোথায় যাচ্ছে? দ্বীপ মূলত পানির নিচে চলে যাচ্ছে। দ্বীপ যেহেতু পানির নিচে চলে যাচ্ছে, সেহেতু আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, মূলত সরকার তাদের মানুষগুলোকে বাঁচানোর জন্য, তাদের কি করার জন্য, সেটেল করার জন্য মূলত আশেপাশের দেশ থেকে মূলত করছে, জমি কিনছে, তাই না? যাতে তাদের মানুষগুলোকে রিসেটেল করা যায়, তারা যেন এক কথা মৃত্যুবরণ না করে পানিতে। তো যাই হোক, পুরো ক্লাস জুড়ে বা পুরো ভিডিও জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো। পরবর্তীতে বুঝতে যদি সমস্যা হয়, পরবর্তীতে ভিডিওটি আবার দেখবে এবং ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে বলে আমি মনে করি। পরবর্তী কোনো একটি ক্লাসে হয়তো বা তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।